আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ক্লাসটা আমি শুরু করে দিলাম। আজকে আমাদের ইবিআই ফাইনাল রিভিশনের প্রথম ক্লাস। সবাই এক এক করে একটু যুক্ত হও। আমরা শুরু করব আজকে আমাদের প্রথম ক্লাস এবং উচ্চারণ নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? এই ক্লাসগুলা মোটামুটি ওয়ান শট টাইপ ক্লাস হয়। তোমরা জানো যে ফাইনাল রিভিশনে আসলে লেন্দি কোনো পড়া হয় না, কারণ ইবিআই 3.0 কথা যদি চিন্তা করো, মানে লাস্ট তো 3.0 পড়ানো হয়েছে, তাই না? এই ইবিআই 3.0 তে উচ্চারণের উপর মেবি 5টা ক্লাস নেওয়া হয়েছে 1-1.5 ঘন্টার। তো এখন তো আর 5টা ক্লাস নেওয়া হবে না, এখন একটা ক্লাসে আমাদের সব পড়তে হবে, কিংবা দেখা যাবে যে একটা ক্লাসে আমরা একাধিক টপিক পড়তেছি। তো এটাই ফাইনাল রিভিশন, এটাই ওয়ান শট আর কি। তো এই ওয়ান শটগুলো কেমন হবে তোমরা আজকে ক্লাসটা করে একটু দেখতে পারো, হ্যাঁ, যে ওয়ান শট ক্লাসগুলা কেমন হওয়া উচিত। আমি চাইবো যে এই ক্লাসের লেন্থ যাতে 2 ঘন্টার মধ্যে থাকে, ম্যাক্স 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিট অথবা 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো আজকে ক্লাসটা হবে খুব স্পেসিফিক, যা প্রয়োজন তা পড়বো, যা প্রয়োজন তা পড়বো না, মানে একদম সাজেশন বেসড একটা ক্লাস আমরা করার চেষ্টা করব। এবং শুধু এই ক্লাস না, আগামী 29টা ক্লাস, মানে এই তোমরা এই কোর্সে বাংলার উপরে 30টা ক্লাস পাবা, এভাবেই যাবে, ঠিক আছে? তো দেখো, আমরা জানি যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা, হ্যাঁ, প্রথম 6টা মানে ব্যাকরণের 6টা টপিক, এই 6টা টপিক আসলে 6টা না, মোট মিলাইলে প্রায় 8টা টপিক হয়, কারণ 4 নাম্বার যে টপিকটা তার ভিতরে কিন্তু উপসর্গ, প্রত্যয় এবং সমাস আছে, মানে একটার ভিতরে 3টা টপিক, আর বাকি প্রত্যেকটার ভিতরে কিন্তু একটাই টপিক, বাট লিখিতও হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যাকরণিক প্রশ্ন আসে। আমরা জানি যে উচ্চারণ থেকেও 2টা প্রশ্ন হয়। উচ্চারণ থেকে কেমন প্রশ্ন হয় সেটা এখানেই দেওয়া আছে। ধরো, এই যে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হবে, এটা হচ্ছে এইচএসসি 2025 সালে আসা 2025 সালে আসা প্রশ্ন, ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। এখানে প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেনই আছে। প্রশ্নটা ছিল, আমরা জানি প্রথমটা থাকে লিখিত। তো লিখিত যে প্রশ্নটা, সেটা হয়তোবা তোমরা কেউ লিখতে চাও না, বা এগুলা স্কিপ করাটাই অনেকের মতে শ্রেয়। আমার মতেও কিছু কিছু ক্ষেত্রে এটা তোমাদের সময় বাঁচাতে হেল্প করবে, যে লিখিত প্রশ্ন লিখলে আসলে সময়টা অনেক চলে যাবে, কারণ 5টা নিয়ম লিখতে গেলেও আমাদের 1-1.5 পৃষ্ঠা খরচ হয়ে যাবে। তো লিখিত কোয়েশ্চেন ছিল এটা, যে উদাহরণ সহ অধ্বনির 5টা নিয়ম লেখো, অথবা অধ্বনির সংবৃত 5টা নিয়ম লেখো, একই ধরনের কোয়েশ্চেন। এবং এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যে শুধু 25 সালের বোর্ড অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে আমরা কিছু রেজাল্ট পাবো। সেই রেজাল্টের ভিতরে দেখো, ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25 এবং চট্টগ্রাম বোর্ড 25। তার মানে একটা রিটেন কোয়েশ্চেন 1 2 3 4 5টা বোর্ডে আসছে। হিসাব করলে দেখবা জেনারেল লাইনে বোর্ড হচ্ছে 9টা, আর একটা মাদ্রাসার বা আলিমের টোটাল 10টার ভিতরে আমরা দেখতেছি যে 5টাই সেম কোয়েশ্চেন, সেম রিটেন কোয়েশ্চেন, ঠিক আছে? তো রিটেন কোয়েশ্চেন লিখলে আসলে আমাদের একটু টাইমটা বেশি যায়, একটু লেন্দি হয়, তাই না? তো আমরা রিটেনটাকে স্কিপ করি। আমরা যে খতে যেটা দেওয়া থাকে, প্রত্যেকটা ব্যাকরণেই তো 2টা করে অপশন, আসলে প্রত্যেকটা ব্যাকরণ না, ব্যাকরণ বা বাংলা দ্বিতীয় পত্রের 12টা টপিকেই অপশন 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 আছে। তো তোমার ইচ্ছা মতো তুমি একটা অ্যান্সার করতে পারবা। তো একটু খেয়াল করো, আমি একটু পরে তোমাদের কমেন্ট পড়ি, হ্যাঁ। তোমরা একটু দেখো যে এখানে খতে আমরা জানি, আমরা টেস্ট পরীক্ষাও দিছি, যে 8টা কোয়েশ্চেনের ভিতরে 8টা থেকে 5টার সঠিক উচ্চারণ লিখতে বলবে, হ্যাঁ, যে 8টা শব্দের মধ্য থেকে 8টার থেকে 5টার সঠিক উচ্চারণ লিখতে বলবে, তাই না? আচ্ছা, তো এক্ষেত্রে আমরা এই অপশনটাকে বেছে নেই। হ্যাঁ, এই অপশনটা বেছে নেওয়ার কারণটা কি, আমি ধীরে ধীরেই পড়াবো, হ্যাঁ, কারণ অনেকেই আছে যারা পড়েনি আসলে, এটা সত্যি, এটা মানো, তোমরা মানলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে ছোট করবো না কখনো। তুমি যদি পরীক্ষার আগের দিনও না পারো, তাও আমি তোমাকে ছোট করার অধিকার রাখি না, কারণ তোমার সিচুয়েশনটা যে কি এটা আমার পক্ষে বোঝা টাফ। আমরা নর্মালি এগুলা লিখে অভ্যস্ত, সুন্দর মতো একটা শব্দ থাকে, আমরা এভাবে লিখি যে এটার উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ, তাই না? এটা আমরা এভাবে লিখি ওদ ধোক, হ্যাঁ, ধোক খো। নর্মালি আমরা খুব দ্রুত, দেখো কতক্ষণ লাগলো এটা লিখতে, 5 সেকেন্ড। তারপরে এটা কি, ইতো, ইতো, ইতো মধ্য, ইতো মধ্য ধে, তাই না? এইভাবে আমরা খুব দ্রুত লিখে ফেললাম। উদ্যোগ, এটা কি, উদ
তারপর কি দোগ, উদ দোগ, এটা কি ঐকতান, এটা ওই কো তান। আচ্ছা, 5টা লিখতে হবে না, ঐকতান। এবার একটু খেয়াল করো তো, এটা কি কল্যাণ, এটা কি উচ্চারণটা আমরা কল্যাণ করলেও এটার অ্যাকচুয়ালি উচ্চারিত রূপ আসে কোল ল্যান, তাই না? আচ্ছা, তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখো তোমার জন্য লেখাটা ইজি কোনটা। তোমার জন্য অবশ্যই ইজি এইটা প্রমিত উচ্চারণ 8টা শব্দ থেকে যে 5টা লিখতে বলে, এইগুলোও খুব ইজি। তুমি ধরো আরো লিখে দিলা, এটা তোমার জন্য কমন, চোর যা পদ, তাই না? আচ্ছা, তুমি ধরো এটা লিখে দিলা ধন্যবাদ, ধন্যবাদ। দেখো কত কম সময় লাগে যদি পারি আমরা। পদ্ম, এটা ধরো আমি লিখে দিলাম পদ্ম, খুব কম সময় লাগলো না? তো আমরা আসলে কি করব, আমাদের দুইটাই পড়তে হবে, কারণ যেহেতু দুইটাই আমাদের সিলেবাসের পড়া। হয়তোবা এখানে দেখা যাবে, যদিও চান্স কম যে কোনোটাই কমন পড়েনি, তখন তো আমাদের এটার উপরে রিলাই করতে হবে। তো এখন আসো আমরা কিভাবে পড়ব। রিটেন লেখো নাই, কলেজের টেস্টেও এটা ছিল, মানে ঢাকা বোর্ড কপি করে পেশ করে দিছে। দেখো আজকের আমি পড়াটা কিভাবে সাজাইছি আমি তোমাদেরকে বলি। আমি স্পেসিফিক রিটেন পড়াবো। তুমি যদি বলো ভাই এখন আমাকে জফলার নিয়ম বুঝান, রফলার নিয়ম বুঝান, আমি বুঝাবো না, এটা আর্কাইভ আছে তোমাদের, ওটা দেখতে পারো। এই ক্লাসটা করলে বোর্ড পরীক্ষায় কমন আসবে এমন ক্লাস করাবো। আমি রিটেন কোয়েশ্চেন নিছি কয়টা দেখো, একটা, হ্যাঁ, তারপরে ধরো 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা আমি রিটেন কোয়েশ্চেন নিছি। এই 5টা রিটেন কোয়েশ্চেন আমি তোমাদেরকে বুঝাবো, বুঝতে পারছো? এবং তুমি যদি একটু দেখো ভাই উচ্চারণ তাহলে কয়টা নেবেন, উচ্চারণ করাবেন কয়টা, উচ্চারণ করাবো অনেকগুলোই, বাট সাজেশন ভিত্তিক উচ্চারণ আছে এখানে। 48টা শব্দ দিছি আমি কমন ফালানোর জন্য। আমি বলবো না যে আমারটাই কমন আসবে, সবারটাই কমন আসে। এই 48টা করলে অ্যাটলিস্ট প্রত্যেকটা বোর্ডে তুমি 4টা নিশ্চিত কমন পাবা, মানে 8টার ভিতরে 4টা, আর একটা তুমি এমনি মিলাই ফেলতে পারবা, কারণ তোমাকে তো একটু বেসিক আমি পড়াবো, ঠিক আছে? আর 2025 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ডের সবগুলো কোয়েশ্চেন আছে, আমি এগুলো সলভ করাবো। বাট বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করব তখন দেখবো যেগুলো আগেই সলভ হয়ে গেছে। তাহলে আর দেরি না করি, আমরা শুরু করি। তোমরা একটু কমেন্ট করো যে রেডি। হ্যাঁ, এখন চেষ্টা করবা এই ক্লাসটা আমার সাথে থেকে শেষ করে ফেলার জন্য, যাতে পরবর্তীতে আর না পড়া লাগে। কারণ এগুলো যদি আবার তুমি পড়ার জন্য সময় বের করে আনো তাহলে এটা হবে না। ফাইনাল ডিভিশন তো, ক্লাস জমায় না, হ্যাঁ, লাইভেই করার চেষ্টা করো। ওকে, সবাই এক এক করে আসো, সবাই আসো, সবাই আসো, এবং সবাই রেডি হয়ে যাও, ঠিক আছে? সবাই রেডি হয়ে যাও। অনেকে আছে রে, এই সব তো পরিচিত, রোজা, তারপরে হচ্ছে ঝুমু, তারপরে মারিয়া, সব তো পরিচিত। এই সাদিয়া, আয় হায় রে, তো সব পরিচিত মুখ। ওকে, চলো শুরু করি। হ্যাঁ, আমি আমার মতো করে শুরু করাই। দেখো তোমরা হয়তোবা অনেক আগে পড়ছো এগুলা, তাই না? আমি স্লাইডটাও নিজের মতো করে বানাইছি। আর সত্যি কথা বলতে কি জানো, মানে তোমাদের যে শাফিক ভাই আছে না, ওরে আমি পাই নাই যে ইবিআই এফআরসির জন্য আলাদা একটা লোগো আর আলাদা একটা স্লাইড বানাবো। এত ফুটানির তো দরকার নাই, তোমরা বেসিক জ্ঞানটা পাইলেই তো হয়েছে আমার থেকে, তাই না? একটা সাদা বোর্ড হইলেই হয়। আসো এবার কি, উচ্চারণ পড়ার জন্য যা যা জানা প্রয়োজন, এটা আমার মত, কোনো বইটই ফলো করতেছি না। হ্যাঁ, ধরো প্রথমেই তোমাদের জানা উচিত কি ধ্বনি ও বর্ণ, এই ব্যাপারটা কি আসলে এটা জানা উচিত। তারপর জানা উচিত উচ্চারণের ধরন। উচ্চারণের ধরন বলতে ওই যে আমাদের পরীক্ষায় আসে না, বলো সংবৃত ও বিবৃত, এই কথাটা তো আমরা বহুত পাই, সংবৃত বা বিবৃত। তো উচ্চারণের ধরনটা যদি একটু আমরা জানার চেষ্টা করি তাহলে একটু ইজি হয়। হসন্তের ব্যবহার, এখন পর্যন্ত অনেক বাচ্চা কাচ্চা আসো তোমরা, বা অনেক স্টুডেন্ট আসো আমার ছোট ছোট ভাই বোনেরা, যারা এখনো হসন্ত কখন ব্যবহার করতে হয় এটা জানো না। এবং ধরো এখানে একটা শব্দ ছিল একটু আগে তোমাদেরকে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন দেখালাম যে উদ্যোগ, হ্যাঁ, এটার উচ্চারণ উদ্যোগও হয়, সমস্যা নাই। একটু খেয়াল করো, এই শব্দটা যখন আমরা লিখি উচ্চারিত রূপ তখন আমরা লিখলাম উদ্যোগ। অনেকে কি করে জানো, এই হসন্তর ব্যবহারটা করে না। হসন্তর ব্যবহারটা না করার কারণে দেখা যাবে যে 1 মার্ক পুরোপুরি কেটে যাবে তোমার, বা কেটে দিবে তোমাকে, 1 মার্ক দিবে না। তো হসন্তর ইউজটাও আমাদের জানতে হবে। আর আরেকটা জিনিস জানতে হবে যে যুক্ত ব্যঞ্জনের উচ্চারণটা কেমন হয়।
যেমন যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, এখানে কয়েকটা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ আমি লিখে রাখছি। এই যে ধরো কিছু যুক্ত ব্যঞ্জন আছে, হ্যাঁ, যেমন ধরো এই যে এইটারে কি বলি আমরা বলো তো, এইটারে আসলে আমরা কি বলি, এইটারে আমরা কি বলি, এইটারে আমরা কি বলি? এদেরকে তো দেখলে বোঝা যাইতেছে যে এটার ভিতরে কি কি যুক্ত ব্যঞ্জন আছে, তাই না? কিন্তু আমরা যখন উচ্চারণ লিখি তখন কিন্তু এরকম হয় না, বিশেষ করে এই হ আর ব। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি নেতাকর্মীরা কিছুদিন আগে স্টেজে আহ্বান করতে এইভাবে, আমি আপনাকে আহ্বান করছি, উপরে এসে বক্তৃতা দেন। এটা তো ভুল উচ্চারণ, তাই না? তো এই প্রত্যেকটার যদি আমরা উচ্চারিত রূপ সম্পর্কে একটু জেনে যাই, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা খুব ইজি হয়ে যায়, খুব ইজি হয়ে যায়। যেমন ধরো এখানে তোমরা দেখতে পাইতেছো তথ্য শব্দটা লেখা আছে, তাই না? তোমরা বলবো ভাই এটা আবার বুঝার কি আছে, থ আছে দুইটা, কারণ জফলা থাকলে তো ডাবল উচ্চারণ হয়, দ্বিতীয় উচ্চারণ হয়। কিন্তু এটার অ্যাকচুয়ালি উচ্চারিত রূপটা কি দেখবা তোমরা, টেস্ট পেপার গাইড বা বই খুলে দেখবা, এটার উচ্চারিত রূপ কিন্তু তথ্য। উচ্চারিত রূপ কিন্তু এইভাবে দেওয়া, তথ্য। তোমরা এখন বলতে পারো ভাই এই পাঠ্য, এটা তো ইজি। হ্যাঁ, তোমরা লিখবা কি যে ভাই এটার উচ্চারিত রূপ হচ্ছে পাঠ্য, এই যে কেটে দিবে পরীক্ষার হলে। এটার উচ্চারিত রূপটা কি জানো? পাঠ। এই যে পাঠ, তারপরে হচ্ছে ঠো, পাঠ্য। আমরা বলি না পাঠ্য বই? হ্যাঁ, তো এই যে যুক্ত ব্যঞ্জনের যদি তুমি ইউজটা জানো, তাহলে তোমাকে হারানোটা মুশকিল। তাহলে আসো এক এক করে আমরা একটু পড়ার চেষ্টা করি যে কোন জিনিসটা আসলে কি। হ্যাঁ, আসো এটারে আমি নিচে নিয়ে আসি, কারণ আমার বুঝাইতে একটু সুবিধা হবে। 1 মিনিট। ওকে, তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেই জিনিসটা কি একটু খেয়াল করো, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্যটা কি। ওকে, 2 ঘন্টা সময় দিবা এবং ভালো মতো একবারে পড়াটা নিয়ে পরীক্ষার আগে রিভিশন দিবা। খালি ধ্বনি কি আর বর্ণ কি এটা নিয়ে একটু আমাদের এখনকার আলোচনা। দেখো তো এখানে আমি টোটাল 50টা বর্ণ লিখে রাখছি। কয়টা বর্ণ লিখে রাখছি আমি? 50টা বর্ণ লিখে রাখছি। ওকে, দেখো, সে যদি তোর ইমার্জেন্সি থাকলে তুই যা, সমস্যা নাই। হ্যাঁ, ওই ইমার্জেন্সিটা তুই আজকে ক্লাস না করলেও হবে, যেহেতু একজন মারা গেছে। তো আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে এই রমজান মাসে মৃত্যুবরণ করছে, এটাও ভাগ্যের ব্যাপার, আসলে সবার ভাগ্যে এটা থাকে না। ঠিক আছে, এবার একটু দেখো কি করব আসলে। প্রথমত ধ্বনিটা কি, দেখো ধ্বনি জিনিসটা কি একটু খেয়াল করো। হ্যাঁ, ফান কিন্তু একটু তুলনামূলক কম করার চেষ্টা করব আমরা। হ্যাঁ, ধ্বনি মানে হচ্ছে উচ্চারিত রূপ। ধ্বনি কি? ধ্বনিটা আমরা উচ্চারণ করি। হ্যাঁ, উচ্চারণ এর সাথে সম্পৃক্ত হচ্ছে ধ্বনি, এটা একটু মনে রাখো। আর বর্ণটা কার সাথে সম্পৃক্ত? বর্ণটা লেখার সাথে সম্পৃক্ত, বা এটাকে আমরা সরাসরি বলতে পারি লিখিত রূপ। লিখিত রূপ। এখন আমরা যে 50টা বর্ণমালা লিখছি, মানে 50টা বর্ণমালা তো একটাই, এর ভিতরে তোমরা একটু দেখো 2 ধরনের বর্ণ আছে। একটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে এই যে এই বান্ডিলটা, তাই না? এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে উচ্চারণ লেখার টাইমে কোনটা হইলে কি লিখতে হয়। আচ্ছা, এটা বাদ দিই। হ্যাঁ, যেমন ধরো স্বরে আ, স্বরে অ, এটার উচ্চারিত রূপও আছে, এটার লিখিত রূপও আছে। অ এর উচ্চারিত রূপও আছে, লিখিত রূপও আছে। আয়ের উচ্চারিত রূপ আছে, লিখিত রূপ আছে। রস্য এর উচ্চারিত রূপ আছে, লিখিত রূপ আছে। কিন্তু এই যে এখানে আমরা দীর্ঘই যেই শব্দটা দেখলাম না, যে বর্ণটা দেখলাম না, ওটা কিন্তু শুধুই বর্ণ। ওইটা কি? ওইটা শুধুই বর্ণ, ওইটার কিন্তু উচ্চারিত রূপ নাই। ও কিন্তু রস্য ই এর মতো উচ্চারণ হয়। ওইটা কিসের মতো উচ্চারিত হয়? রস্য ইর মতো। যেমন ধরো একটা উদাহরণ আমি দিই, নদী। চিন্তা করো একটা উদাহরণ আমি দিলাম, নদী। হ্যাঁ, তো তোমরা কি করবা, যদি এই শব্দটা দেখো পরীক্ষার হলে, দীর্ঘইকার যুক্ত যদি কোনো শব্দ দেখো, ওইটাকে রস্যইকার যুক্ত করে দিবা। যেমন এই শব্দটা আসবে কি? এই শব্দটা আসবে হচ্ছে নদী। এখন তোমরা বলতে পারো ভাই আচ্ছা আমরা তো একদমই বেসিক জানি না, কিন্তু এই নটা নো হয়ে গেল কেমনে? ওইটাতে একটু পরে, ওইটা উচ্চারণের ধরনে যাবো, আগে ধ্বনি ও বর্ণটা বুঝায় নেই। এবার দেখো তো রস্য উ, দীর্ঘ উ, দীর্ঘ উর কিন্তু কোনো উচ্চারিত রূপ নাই। দীর্ঘ উর কি কোনো উচ্চারিত রূপ আছে বলো? দীর্ঘ উর উচ্চারিত রূপ নাই। ও কিসের মতো উচ্চারিত হয় বলো তো? ও রস্য উ এর মতো উচ্চারিত হয়। কেমনে? একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন। ধরো উষা, যদিও উষা শব্দের বানান দুইটাই কারেক্ট, অভিধান শুদ্ধ। ধরো আমি দীর্ঘ উকার দিয়ে লিখলাম। হ্যাঁ, দীর্ঘ উকার দিয়ে আমি উষা শব্দটা লিখলাম। এখন বলো তো পরীক্ষার হলে প্রশ্নে যদি দীর্ঘ উকার যুক্ত কোনো কিছু দেখো, তাহলে ওটাকে কি বানাই দিব আমরা? রস্য উকার বানাই দিব। তাহলে চলো রস্য উকার বানাই দিই। এটারে লিখবা রস্য উকার, আর এখানে তালব্য স আকার। এখন তোমরা বলতে পারো ভাই এখানে তালব্য স কেন হয়েছে? ওইটা এখানে আসলে বুঝবো। হ্যাঁ, আগে আমরা স্বরবর্ণের দিকেই থাকি। এবার দেখো রি, রি এর না কোনো উচ্চারিত রূপ নাই। রি কার মতো উচ্চারিত হয় জানো? রি উচ্চারিত হয়
রি এর মতো। যেমন একটা শব্দ তোমরা পাবা এবং এটা পরীক্ষার জন্য অনেক বেশি কি বলে, এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা শব্দ। সেই শব্দটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ, হ্যাঁ তোমরা জানো এটা একটা ধর্মীয় গ্রন্থ। এটার উচ্চারিত রূপ যখন আমরা লিখবো, রি পাইছি না শুরুতে, শুরুতে যদি রি পাই রয় রস্বীকার দিয়ে দিব, তারপর কি ঋগ বেদ। ওকে, ঋগ বেদ। ওকে ডান। এবার দেখো তো এ, এটা উচ্চারিত রূপ আছে, লিখিত রূপও আছে। ওই, ওই এর কিন্তু উচ্চারিত রূপ নাই। তোমরা যদি কখনো ওই দেখো, যেমন ধরো এখানে আমি দিলাম একটু আগে একটা শব্দ ছিল না, এই যে দেখো তো ঐক্য, এই যে একটা শব্দ দিছি ধরো ঐক্য, হ্যাঁ আমি যদি ওই দেই, ও এর উচ্চারিত রূপটা কে বলতে পারবা বলো তো? ও দেখলেই ও আর ই বসাই দিবা, ও আর ই বসাই দিবা। তাহলে এটা যখন আমি উচ্চারিত রূপ লিখবো, কি লিখবো? ওইটাকে চেঞ্জ করে দিব, আমি লিখবো ওই, এই যে ঐক, হ্যাঁ ঐক্য, ঐক্য, হ্যাঁ ওই থাকলেই ও ই বসাই দিব, বাস শেষ। এবার দেখো তো ওর উচ্চারিত রূপ আছে, লিখিত রূপও আছে, ওর উচ্চারিত রূপও আছে, লিখিত রূপ আছে। এবার একটু খেয়াল করে দেখো, এই যে ও, ও যদি হয় তাহলে আমরা কি করব? ও যদি হয়, চিন্তা করে একটা শব্দ, পরিচিত একটা শব্দ, হ্যাঁ ঔষধ, ঔষধ, এই শব্দটা সবার পরিচিত একটা শব্দ। ঔকার যদি দেখো তুমি কি বসাই দিবা? ও আর উ বসাই দিবা, বাস। তারপর কি সদ, ও সদ। এই গেল স্বরধ্বনির বেলায়। এই গেল হচ্ছে স্বরধ্বনির বেলায়, এবং এদের কারের বেলায়ও নিয়মটা সেম থাকবে। এদের কারের বেলায়ও নিয়মটা সেম থাকবে। যেমন ধরো কারের বেলায় যদি আমি তোমাদেরকে একটা শব্দ দিয়ে বলি, ধরো এখানে একটা শব্দ দিলাম রূপন্তী, হ্যাঁ রূপন্তী, এখানে একটা শব্দ দিছি রূপন্তী, দেখো তো রূপন্তী, এটাই না বানানটা? হ্যাঁ রূপন্তী। বলো তো এটার উচ্চারিত রূপ কি হবে? ধরো বানান এটা ভুল হোক বা ঠিক হোক, এটা ম্যাটারই করে না, হ্যাঁ তুমি উচ্চারণটা কি লিখবা বলো? তুমি উচ্চারণটা কি লিখবা দেখি, তোমাদের কমেন্টটা নেই, হ্যাঁ তোমাদের কমেন্টটা নেই, বলো এটার উচ্চারিত রূপ তোমরা কি লিখবা? এগুলাও পরীক্ষায় আসছিল কি রে? হ্যাঁ এগুলাও পরীক্ষায় আসছিল। দেখো সিস্টেম অনুসারে ক্লাসটা বড় হোক সমস্যা নাই। দেখো কি করব বলো তো আমরা? এইটা তো দীর্ঘকার, নিচে দাগ থাকা মানে দীর্ঘকার, তাহলে ওটাকে আমি রস্যকার দিয়ে দিব রু, হ্যাঁ তারপর কি উচ্চারণ করছি? রূপন, রূপন, তারপর কি এই যে দীর্ঘিকার যুক্ত তি আছে না, এটা আমি রস্যিকার যুক্ত তি বানাই দিব, বাস। উচ্চারণের এই বেসিকটাই তোমাদের লাগবে। এটা আমরা স্বরধ্বনির বেলায় দেখলাম। এবার আসো ব্যঞ্জনের বেলায় আমরা কি কি দেখবো, কার কার উচ্চারিত রূপ নাই, কোন জিনিসটা থাকলে আমি কোন জিনিসটা বসাবো। চিন্তা করো এইখানে এই যে মূর্ধন্য, হ্যাঁ মূর্ধন্যর বেলায় একটু খেয়াল করো। যদি দেখো কোনো মূর্ধন্য যুক্ত শব্দ, যেমন এই যে ঋণ, ওকে একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি যাদের একটারও উচ্চারিত রূপ নাই, যখন আমরা উচ্চারণ করব রি দেখা মানেই আমরা রয় রস্যিকার বসায় দিব, তাই না? আর যদি আমরা মূর্ধন্য দেখি, ওটার উচ্চারিত রূপ কি হবে বলতো? ওটার উচ্চারিত রূপ হবে দন্তান্ন, বাস। এবার দেখো তো এই যে আমরা এই ইয়োটাকে দেখছি না, ইয়ো বলো ইয়ো, হ্যাঁ মনে আছে দুদু মিয়ার কথা? মাই ভেরি ফেভারিট পার্সন দুদু মিয়া, everyone's favorite person দুদু মিয়া from লাল সালু। he has 7 কি বলে চিলড্রেন, মনে আছে না আমাদের? প্রোডাকশন কিন্তু ভালো, নামের সাথে প্রোডাকশনের মিল আছে। একটু দেখো তো এই যে দুদু মিয়ার যে মিয়া, হ্যাঁ এইটা কিন্তু মিনচা না, এই যে মিয়া বানানের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, যেই জায়গায় ইও দেখবো আমরা, হ্যাঁ যেই জায়গায় কি দেখবো আমরা? ইও, এটার উচ্চারণ কি? ইয়, ইয়, ওকে উচ্চারণটা কি? ই অ, এই যে ইয়। আরেকটার উচ্চারণ কি? উ অ, বুঝা গেছে? এবার একটু খেয়াল করো, আমরা এইটার তো উচ্চারিত রূপ দেখলামই দন্তন্য, তাই না? এইটার উচ্চারিত রূপ কি আসলে? এইটার উচ্চারিত রূপ অচন্দ্রবিন্দুর মতো, অ অ অ এরকম। তার মানে যেখানেই ইয়োটা দেখবো ওখানে আমি অচন্দ্রবিন্দু বসাই দিব, তাই তো? দেখো আগে আমি বসাই দিলাম, হ্যাঁ ইয়োটাকে পরিবর্তিত করে অচন্দ্রবিন্দু বসাই দিছি, এবং এর সাথে একটা আকার যেহেতু ছিল আমি এখানে একটা আকার দিয়ে দিছি। মূলত স্বরে আ শেষে বসে না, বা স্বরে অ শেষে বসে না, বসে অন্ত্যস্থ অ, ও নামই অন্ত্যস্থ, অন্তে অবস্থিত অ। তার মানে এটার উচ্চারিত রূপ আসলো কি? মি আ, মি আ, ওকে। কিন্তু এখানে একটু খেলা আছে, এই খেলাটা তোমার একটু বুঝতে হবে। কি খেলা বলো তো ভাই? কি খেলা? এই ইওর কিন্তু আরেকটা রূপ আছে, কেমনে ও যুক্ত অবস্থায় থাকতে পারে। যুক্ত অবস্থায় ধরো আমি এখানে একটা শব্দ লিখলাম চঞ্চল, ওকে চঞ্চল, দেখো এখানে কিন্তু ইও আছে। আর তোমরা বলবে ইও কেমনে আছে ভাইয়া? এটা তো না, এটা ইওর মাথাটা,
এটা ইওর এই মাথাটা, এই মাথাটা, আর এই যে বাটারফ্লাই যে সাইনটা আছে এটা থাকা মানেই তো ইও। আর এটা কিন্তু ব না, এটা চ, চঞ্চল। এবার দেখো তো ইওর উচ্চারণ কি অ এর মতো হইছে না? যুক্ত ব্যঞ্জনে যদি থাকে ও কিন্তু নয়ের মতো উচ্চারিত হয়, দন্ত ন। কিরকম? চয়ঞ্চল হয়নি, কিন্তু হইছে চঞ্চল। এই যে চন, এই যে ইওর পরিবর্তে ন আসছে, তারপরে এই যে চ আর ল, চঞ্চল, অঞ্চল একই রকম, চঞ্চল অঞ্চল একই রকম উচ্চারণ। বুঝা গেছে? এবার একটু দেখো, তারপর আর উচ্চারিত রূপ নাই কার, একটু খেয়াল করে দেখো তো। এই যে দেখো অন্ত্যস্ত জ, এইটার উচ্চারিত রূপ কিন্তু বর্গীয় জয়ের মতো। এটার উচ্চারিত রূপ কার মতো? বর্গীয় জ। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দেই, এটা একটু ছোট করে দেই তাহলে জায়গা হবে। আহ ধরো আমি যদি বলি যাত্রা, হ্যাঁ যাত্রা, চিন্তা করো তো, যাত্রা লিখলাম, হ্যাঁ এখানে আমি দিলাম, আচ্ছা যাত্রা বানানটা তো একটু টাফ, আমি জাকাত দিই তাহলে ইজিলি বুঝতে পারবো। হ্যাঁ না, জাকাতের তো বানান এইটাই না, প্রথমত আমরা জাকাতের বানানটাই ভুল লিখি আমরা। হ্যাঁ চিন্তা করো আমি দিলাম যদি, যদি, ওকে। প্রথমত এখানে অন্ত্যস্ত জ আছে, অন্ত্যস্ত জয়ের উচ্চারিত রূপ হয় না, বর্গীয় জ এর উচ্চারিত রূপ। তার মানে এটা উচ্চারণ করার টাইমে আমাদের উচ্চারিত রূপটা আসবে যদি। যেই জায়গায় আমি অন্ত্যস্ত জ দেখবো ওই জায়গায় আমি বর্গীয় জ বসাই দিব, আর শেষ। এবার দেখো তো এই যে মূর্ধন্য স, এটা কোন স? এটা হচ্ছে মূর্ধন্য স। এখন যেই জায়গায় আমি মূর্ধন্য স পাবো, হ্যাঁ যেই জায়গায় আমি মূর্ধন্য স পাবো ওই জায়গায় আমি কি বসাই দিব বলো তো? একদম চোখ বন্ধ করে তালব্য স বসাই দিব। মূর্ধন্য স এর উচ্চারিত রূপ হয় তালব্য স এর মতো, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। দেখো অন্ত্যস্ত অ, অন্ত্যস্ত অ এর উচ্চারিত রূপ কিসের মতো হয় বলো তো? এটার উচ্চারিত রূপ হয় অ এর মতো, বাট অন্ত্যস্ত অ যেহেতু শেষে থাকে তাই উচ্চারণের টাইমে অন্ত্যস্ত অই বসে, উচ্চারণের টাইমে অন্ত্যস্ত অই বসে। যেমন ধরো আমি যদি একটা উচ্চারিত রূপ বলি, ধরো এই যে ক্রয়, হ্যাঁ ক্রয়, চিন্তা করো এটার উচ্চারিত রূপ কি? ক্রয় না? ক্রয় না, হওয়ার কথা কি অ না? বাট যেহেতু অ শেষে বসে না এই কারণে ওখানে অন্তস্থ অই বসাই আমরা। এবার একটু দেখো তো এই যে খণ্ডত, 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 ঠিক আছে, খণ্ডত দিয়ে ধরো একটা শব্দ আমি যদি বলি, ধরো আমি বললাম উৎপাত, উৎপাত, তো যেই জায়গায় আমরা খণ্ডত দেখব ওই জায়গায় আমরা ত বদ্ধ রূপ বসাই দিব। যেমন ধরো উৎ, এই যে খণ্ডত এর বদলে এই ত, নিচে হসন্ত যুক্ত ত মানে বদ্ধ ত, এই তটাকে টানা যায় না, উৎপাত, উৎপাত। বুঝা গেল? এবার একটু দেখো তো যেই জায়গায় আমরা অনুস্বার দেখব, যেই জায়গায় আমরা অনুস্বার দেখব সেই জায়গায় আমরা কি বসাই দিব বলতো? ও বসাই দিব। যেমন ধরো আমি যদি বলি সংবাদ, সংবাদ, ওকে, সংবাদ এই শব্দটা পরিচিত, নিউজ এই শব্দটা পরিচিত শব্দ, এটা থাকলে কি বসাই দিব? ও বদ্ধ। যেমন এই দেখো এখন আমরা কি বসাই দিব? সং, এই যে সং, ওর পরিবর্তে সরি অনুসারের পরিবর্তে ও বসাই দিছি, তারপরে কি লিখছি? তারপরে লিখছি হচ্ছে বাদ, সংবাদ, ওকে সংবাদ। এবার একটু দেখো তো এই বিসর্গ, এই বিসর্গর খেলা কিন্তু দুই ধরনের। নর্মালি বিসর্গ যখন ফ্রি থাকে তখন ও বদ্ধ হয়ের মতো উচ্চারিত হয়। কিসের মতো উচ্চারিত হয়? ও বদ্ধ হয়ের মতো উচ্চারিত হয়। কেমনে বদ্ধ হয়ের মতো উচ্চারিত হয়? চলো একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। হ্যাঁ চিন্তা করো নর্মালি আমরা আবেগ জাতীয় কিছু শব্দ আছে না, বলো উহ, তারপর আবার বলি না বাহ, বাহ, এদের যখন আমরা উচ্চারিত রূপ লিখব এদের পাশে কিন্তু কোলন না, এটা কিন্তু বিসর্গ, ঘনা বিসর্গ, তখন আমরা কি লিখব? এই বিসর্গটাকে চেঞ্জ করে হ বদ্ধ দিয়ে দিব, এই বিসর্গটাকে চেঞ্জ করে হ বদ্ধ দিয়ে দিব। কিন্তু কিন্তু ও যদি দেখো এই শব্দ কই গেল এটা? হ্যাঁ কিন্তু চিন্তা করো আমি যদি এখানে দুঃখ শব্দটা লিখি, হ্যাঁ দুঃখ, ওকে দেখো দুঃখ, এখানে উচ্চারণটা কেমন হয়েছে বলতো? খ তো ছিল একটা, বাট আমরা এই শব্দটা যখন লিখি তখন কি হয়ে গেল দেখো তো? ক্ষয়ের দ্বিত্ব রূপটা হয়ে গেল। তার মানে এই বিসর্গ যখন সিঙ্গেল থাকে বা একদম শেষে থাকে তখন হ বদ্ধের মতো হয়, যদি এটা মাঝে থাকে তবে পরের যেই ধ্বনিটা আছে বিশেষ করে এই খ, এটা দ্বিত্ব রূপটা প্রকাশিত হয়, এটার দ্বিত্ব রূপটা প্রকাশিত হয়। যেমন অনিঃশেষ, ঠিক আছে, অনিঃশেষ, পুনঃ পুনঃ, ইতঃপূর্বে, আমরা আরো প্র্যাকটিস করব। আর চন্দ্রবিন্দু এটার তো কোনো উচ্চারিত রূপ নাই, ও নাসিক্য হয়। ও কি হয়? ও নাসিক্য হয়। যেমন ম ফলার টাইমে আমরা দেখি নাসিক্য হতে। তাহলে একটু যদি খেয়াল করে দেখো কিসের পরিবর্তে কি বসবে এটা আমরা বুঝে গেছি। এবং কারের বেলায়ও সেম, যে জায়গায় আমরা দীর্ঘ ইকার পাবো, একটু খেয়াল করো, যে জায়গায় আমরা দীর্ঘ ইকার পাবো, ধরো এই জায়গায় আমরা দীর্ঘ ইকার পাইছি ওই জায়গায় আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। যে জায়গায় আমরা হ্রস্বকার পাইছি আর দীর্ঘ উকার পাইছি সেখানে আমরা হ্রস্ব উকার ব্যবহার করব। বুঝা গেছে তো জিনিসটা? যেই জায়গায় আমরা ওইকার পাইছি,
হ্যাঁ, যে জায়গায় আমরা ঐকার পাইছি ওই জায়গায় আমরা ও ই ব্যবহার করব। যেই জায়গায় আমরা ঔকার পাবো সেই জায়গায় আমরা ও উ ব্যবহার করব। যে জায়গায় আমরা মূর্ধন্য পাবো সেই জায়গায় আমরা দন্তন্য ব্যবহার করব। যে জায়গায় আমরা মূর্ধন্য স পাবো ওই জায়গায় আমরা তালব্য স ব্যবহার করব। বুঝতে পারছো জিনিসটা? যে জায়গায় আমরা আর কি পাবো বলতো, যে জায়গায় আমরা খণ্ডত পাবো সেই জায়গায় আমরা ত বদ্ধ ব্যবহার করব। বাস, চিহ্নর বেলায়ও এই একই জিনিসগুলো আসবে। তাহলে প্রথম যে জিনিসটা ধ্বনি ও বর্ণ, আশা করি এতটুকু বুঝতে পারছো। স্লো লাগবে রে স্বরূপ, একটু স্লো তো লাগবে রে ভাই, আমরা তো রোবট না। কিন্তু এই বেসিক ক্লাস করার পরে তুমি পরবর্তীতে রিভিশন দেওয়ার টাইমে 2x 3x দিয়ে লিখো, ঠিক আছে? স্বাভাবিকভাবে স্লো লাগবে। আমার ক্লাস কি, যে কারোর ক্লাস স্লো লাগবে। আর যদি একটু ফাস্ট যায় তাহলে তোমাদের ভিতর থেকে অনেকে বলবা যে একটু আস্তে পড়ান। তো সবার কথাটা একটু চিন্তা করি আমরা, ঠিক আছে? মোটামুটি এতটুকু ডান। দেখো, তাহলে আমরা ধ্বনি ও বর্ণ এই ব্যাপারটা বুঝতে পারছি, ধ্বনি ও বর্ণ এই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, এবার উচ্চারণের ধরনটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, উচ্চারণের ধরন, চলো আসো। উচ্চারণের ধরনে আমি তোমাদেরকে একটু বলি, প্রত্যেকটা জিনিস একটু মাথায় রাখবা। উচ্চারণের ধরন, এবং এই ক্লাসটা যে প্রথমবার করতেছে, মানে উচ্চারণ যার প্রথমবার, সেও পারবে, ঠিক আছে? সেও পারবে। আসো উচ্চারণের ধরনটা বুঝাই। অনেক সময় আমরা দেখি না যে অয়ের উচ্চারণ দুই রকম হচ্ছে। অয়ের উচ্চারণ কয় রকম হচ্ছে? দুই রকম। যেমন কখনো কখনো অয়ের মতো হইতেছে, কখনো কখনো ও এর মতো হইতেছে। আমরা এটা দেখি না? বলো। যেমন এক উদাহরণ দিয়ে বুঝাই, ধরো অয়ের বেলারটা বুঝাই। চিন্তা করো, আমরা যখন বলি নদী, হ্যাঁ নদী, অথবা আমরা যদি বলি কবি, কবি, আমরা যদি বলি চিন্তা করো তো আর কি বলি, নদী, কবি, আচ্ছা এই দুইটা দিয়ে বুঝার চেষ্টা করি আমরা, ঠিক আছে? এখানে তুমি যখন দেখো, আবার ধরো এই যে অজ্ঞ, অজ্ঞ এই শব্দটার দিকে একটু খেয়াল করো, অজ্ঞ। হ্যাঁ, আবার দেখো অসীম, অসীম। দেখো অ এর উচ্চারণ দুই ধরনের হইতেছে। এখন তোমরা বলবো ভাই প্রথম দুইটাই তো অ নাই, এটা ভুল। কোনো ব্যঞ্জনের সাথে যদি কার চিহ্ন না থাকে তবে ওই ব্যঞ্জনটার সাথে একটা অ আছে, এটা ধরে নিতে হয়। জানো এটা, এটা ছোটবেলার পড়া। এটার সাথেও অ আছে, এটার সাথেও অ আছে, আর এদের সাথে তো অ আছেই। এবার একটু চিন্তা করে দেখো, আমরা যখন নদী উচ্চারণটা করি তখন আমরা কেউ বলি না নদী, আমরা সবাই বলি নদী। আমরা সবাই কি বলি? নদী। তাহলে দেখো তো এই জায়গায় অ এর উচ্চারণটা তো বহাল থাকলো না, এই জায়গায় তো ও এর মতো হলো। আবার কবির বেলায়ও খেয়াল করো, আমরা কেউ কবি বলি না, আমরা প্রত্যেকেই কবি উচ্চারণটা করি, তাই না? তাহলে এই যে ক এর উচ্চারণটা কিন্তু, সরি, অ এর উচ্চারণটা কিন্তু বহাল থাকেনি, এটা ও এর মতো হয়ে গেছে। কিন্তু এবার আসো তো, এই অজ্ঞ যখন আমরা উচ্চারণ করলাম, এটার উচ্চারণ আসলে এরকম, অগ গ। হ্যাঁ, আর অসীম যখন আমরা উচ্চারণ করলাম আমরা বললাম অসীম, অসীম, এটা বললাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবার কি অ এর উচ্চারণটা বহাল থাকলো না ও এর মতো হলো? এখানে কিন্তু অ এর মতোই হলো। তাহলে অ এর উচ্চারণ আমরা কয় ধরনের দেখলাম? আমরা দুই ধরনের দেখলাম। তার মানে আমরা বুঝতে পারতেছি উচ্চারণের ধরন আছে, উচ্চারণ একরকম না, কয়েক রকম, তাই না? এবার সিম্পলি আরেকটা জিনিস আমি দেখায় শেষ করি। ধরো এর বেলায় একটু চিন্তা করো, এর উচ্চারণটা কিন্তু দুই রকম হয়। কখনো কখনো এর মতো হয়, কখনো কখনো এর মতো হয়, তাই না? এখন বলবা কেমনে ভাই, প্রমাণ দিয়ে দেখান। অবশ্যই অবশ্যই প্রমাণ দিয়ে দেখাইতেছি। চিন্তা করো এ, ওকে, এই শব্দটার দিকে একটু চিন্তা করো, এক। আবার এই শব্দটার দিকে একটু চিন্তা করো, একটি। হ্যাঁ, একটি। চিন্তা করো তোমরা। হ্যাঁ, এই শব্দটার দিকে একটু চিন্তা করো, দেশ। আর এই শব্দটার দিকে একটু চিন্তা করো, খেলা, খেলা। ওকে, এবার একটু আসো আমার সাথে। এবার একটু আসো, বলো। হ্যাঁ, এর দুই ধরনের উচ্চারণ হয়, একটা এর মতো, একটা এর মতো। কোন জায়গায় কোনটা হইছে খেয়াল করো তো। এখানে আমরা কি বলতেছি? এক, এই যে এর মতো হইছে, এক, তাই না? এখানে কিরকম হইছে? একটি। এখানে আবার এর মতো হইছে, একটি। এখানে কিসের মতো হইছে? দেশ, দেশ। এর মতোই হইছে, এর মতোই হইছে। এখানে কিসের মতো হইছে? এখানে হইছে এর মতো। কেন? এই যে খ্যা, তারপর কি লা, খ্যা লা, খ্যা লা। তার মানে একটু দেখো, এখানে এর মতো হলো, এখানে এর মতো হলো, এখানে এর মতো হলো, এখানেও এর মতো হলো। তাহলে কিছু কিছু বর্ণের উচ্চারণ আমরা দেখি যে একটা বর্ণের একাধিক উচ্চারণ, আবার কিছু কিছু উচ্চারণ একাধিক বর্ণের একরকম। একাধিক বর্ণের একরকম কিরকম? ন। যেমন তুমি দেখো এই ন, চিন্তা করো এই ন আর এই ন, দুইটা নয়ের উচ্চারিত রূপই কিন্তু দন্তন্য।
দুইটা নয়ের উচ্চারিত রূপই দন্ত্য ন। আবার তোমরা দেখো এই রস্যই এবং এই দীর্ঘই, এই দুইটার উচ্চারিত রূপ কি একই রকম, এই রস্যইর মতো, এই রস্যইর মতো। আবার তোমরা অনেক সময় দেখবা এই যে তালব্য স এবং মূর্ধন্য স, এদের উচ্চারিত রূপ কিন্তু আবার তালব্য স এর মতোই। ইভেন কিছু কিছু ক্ষেত্রে এই দন্তাস্ব এর উচ্চারিত রূপও কিন্তু তালব্য স এর মতোই। তাহলে আমরা কি বুঝলাম, যে কোন কোন বর্ণের ক্ষেত্রে দুই রকমের উচ্চারণ দেখতেছি, আবার কোন কোন বর্ণের ক্ষেত্রে অনেকগুলা বর্ণ মিলে একরকম উচ্চারণ হয়, তার মানে উচ্চারণের ধরন আছে, তাই না? এবার দেখো ভালো মতো লক্ষ্য করবা, অ এর উচ্চারণ দুই রকম। তোমার ঠোঁটের উপর ডিপেন্ড করে উচ্চারণের নাম আসে। ঠোঁটটা খোলা থাকবে কিছু টাইমে, হ্যাঁ, খোলা মানে তোমার দুইটা ঠোঁটের আপার লিপস আর লোয়ার লিপসের মাঝে একটা গ্যাপ থাকবে। আবার কোনো কোনো টাইমে এইটা প্রায় বন্ধ বা প্রায় খোলা অবস্থায় থাকবে। দুই রকম হতে পারে, আপার লিপস আর লোয়ার লিপস কাছাকাছি চলে আসবে, অথবা আপার লিপস আর লোয়ার লিপস বন্ধের কাছাকাছি থাকবে। কিরকম? ধরো আমি যখন বলি অ, অ, দেখো অ, দুইটা ঠোঁটের মাঝখানে একটা গ্যাপ আছে অ। আর যখন বলি ও, 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 দুইটা ঠোঁটের মাঝে কিন্তু ওরকম গ্যাপ নাই, ও, ও, ও। বুঝতে পারছো? অ, ও। কখনো ঠোঁটটা বড় হয়, কখনো ছোট হইতেছে। মনে রাখবা, ঠোঁটটা যখন খোলা থাকে ওই উচ্চারণটাকে বলা হয় সংবৃত উচ্চারণ, ওই উচ্চারণটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। আর ঠোঁটটা যখন প্রায় বন্ধ অবস্থায় থাকে ওই উচ্চারণটাকে, সরি উল্টা বলছি, ঠোঁটটা যখন খোলা থাকে তখন সেটাকে বলি আমরা বিবৃত উচ্চারণ, বিবৃত। আর ঠোঁটটা যখন বন্ধ থাকে তখন ওই উচ্চারণটাকে বলি আমরা সংবৃত উচ্চারণ। তাহলে এইবার অ এর বেলায় তোমরা বলো তো, অ এর বেলায় কোনটা সংবৃত উচ্চারণ আর কোনটা বিবৃত উচ্চারণ? অ এর বেলায় কে বলতে পারবা বলো তো? অ এর বেলায় স্বরে অ এর বেলায় কোনটা সংবৃত, হ্যাঁ, কোনটা সংবৃত আর কোনটা বিবৃত উচ্চারণ? কারণ আমরা জানি অ এর দুইটা উচ্চারণ আছে, একটা অ এর মতো, একটা ও এর মতো। এবার তোমরা বলো তো এ এর বেলায় কোনটা সংবৃত উচ্চারণ, হ্যাঁ, কোনটা সংবৃত উচ্চারণ আর কোনটা বিবৃত উচ্চারণ? বিবৃত উচ্চারণ মুখ দিয়ে করে করবা, মুখস্থ করবা না। মুখস্থ করলে কিন্তু পারবা না, হ্যাঁ, মুখস্থ করলে পারবা না। কেউ বলবে আসল উচ্চারণ সংবৃত, নকল উচ্চারণ বিবৃত, এইভাবে যাবা না। তুমি উচ্চারণ করে দেখো, এ উচ্চারণ করার টাইমে দুইটা আসে না, এ আর এ, এ আর এ। তুমি তুলনা করো কোনটা খোলা বেশি থাকে, খোলা বেশি মানে বিবৃত। এর বেলায় যদি আমরা একটু বিবৃত উচ্চারণটা দেখি, দেখো এর বেলায় বিবৃত উচ্চারণটা যদি দেখি, বিবৃত উচ্চারণ কিন্তু এর মতো, কারণ এ বলার টাইমে মুখটা খোলা থাকে এ, বাট এ বলার টাইমে অত খোলা থাকে না। তাই এর বেলায় এ একটা সংবৃত উচ্চারণ, এ সংবৃত উচ্চারণ। অ এর বেলায় আসো, আমি যখন বলি অ, অ, মুখটা অনেক খোলা, তার মানে অ এর সংবৃত উচ্চারণ কোনটা? অ এর সংবৃত উচ্চারণ হচ্ছে ও। আর অ এর বিবৃত উচ্চারণ কোনটা যখন মুখটা অনেক খোলা থাকে? অ। তাহলে এবার দেখছো যে অ এর স্বাভাবিক উচ্চারণ বিবৃত আর এ এর স্বাভাবিক উচ্চারণ সংবৃত। তাই এই স্বাভাবিকে যাবা না, তুমি উচ্চারণ করে দেখবা, হ্যাঁ, তুমি উচ্চারণ করে দেখবা। ভেরি গুড ঝুমু। নদী সংবৃত, বিবৃত, ভেরি গুড, ভেরি গুড। ও সংবৃত, ভেরি গুড। মহুয়া, কিরে মহুয়া তুইও আসিস? এ তোরা তো সব পরিচিত। এই জিদান, এই কি অবস্থা তোর? সব তো পরিচিত বলবেন রে। ওকে, ঠিক আছে। তাহলে সংবৃত বিবৃত জিনিসটা বুঝতে পারছো না? হ্যাঁ, সংবৃত বিবৃত জিনিসটা বুঝতে পারছো না? তোমাদের অনেকখানি পড়া হয়ে গেছে, তোমাদের অনেকখানি পড়া হয়ে গেছে। ধ্বনি ও বর্ণ বুঝে গেছো, সংবৃত বিবৃত বুঝে গেছো। এখন আমাদের কি বুঝতে হবে? হসন্তর ইউজটা এখন বুঝতে হবে। এই কারণে আমরা এখন একটু অক্ষরের দিকে যাব। দেখো এই জিনিসটা আমাদের ডান, হ্যাঁ, এই জিনিসটা আমাদের ডান। ওকে, ডান, এটাও ডান। এইবার আসো হসন্তর ব্যবহার। আমি, তোমরা যখন আমার কাছে কবিতা পড়ছো না, তখন আমি তোমাদের কবিতার গণনা শিখাইছিলাম, মনে আছে? তোমাদেরকে বলছিলাম যে মুক্ত অক্ষর, হ্যাঁ, মুক্ত অক্ষর এবং বদ্ধ অক্ষর, এগুলা নিয়ে কত পড়াইতাম। তখন তোমরা হয়তো বা অনেকে বিরক্ত হইতা যে এত পয়রা লাভ কি? আরে তখন যদি এত পয়রা রাখতা, এখন কি এই প্যারাটা নেওয়া লাগতো তোমার? দেখো আমি তারপরে তোমাদের ইজিলি বুঝাই দিতেছি। হ্যাঁ, দেখো অক্ষর মানে আমরা সবাই জানি, অক্ষর মানে হচ্ছে সিলেবল। অক্ষর মানে কি? অক্ষর মানে হচ্ছে সিলেবল। আচ্ছা, সোজা বাংলায় অনেকে বলে তুমি বাংলা থেকে ইংলিশ করবা, ইংলিশ করার পর যে কয়টা ভাওয়েল পাবা সে কয়টা অক্ষর আছে এমনি যাওয়ার দরকারই নাই।
অক্ষর মানে হচ্ছে উচ্চারণের প্রয়াস। আবার তুমি যদি ওই নিয়মে বুঝে অভ্যস্ত হও তাহলে ওই নিয়মে যাও, সমস্যা নেই। উচ্চারণের প্রয়াস, প্রয়াস মানে চেষ্টা। একটা শব্দ যে কয়বারে আমরা উচ্চারণ করি সেখানে সে কয়টা অক্ষর আছে। তাই যেহেতু আমরা বড় হইছি, এখন আমরা একটু শক্ত শক্ত অক্ষর জানার চেষ্টা করি। চিন্তা করো, একটা দিলাম আমি তোমাদের অরিন্দম, ওকে, বিভীষণের প্রতি মেঘনাদের সেই লাইনটা দিলাম, মানে ক্যারেক্টারটা দিলাম অরিন্দম। ধরো সোনার তরীর একটা শব্দ দিলাম গগন, গগন দিলাম। তাহারই পরে মনের একটা শব্দ দিলাম বন্দনা, হ্যাঁ বন্দনা। তারপরে ধরো বিদ্রোহী কবিতার বিদ্রোহী শব্দটা দিলাম বিদ্রোহী, বিদ্রোহী এই শব্দটা দিলাম, ওকে। এবার এই যে কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেছে না, তোমরা আবার মাইন্ডসের মেসেঞ্জারে টুইকা বলছো না তুমি তো আমার চাঁদ, ব্যক্তিগত চাঁদ দিলাম, যাও তোমাদের ব্যক্তিগত চাঁদ, চাঁদ। আচ্ছা এবার চিন্তা করো, তোমরা এখন পড়তেছো হোয়াইট বোর্ডে, বাট আমরা পড়ছি কিসে জানো? আমি যখন 5 বা 6 না 8 পর্যন্ত চক বোর্ডে পড়ছি। ধরো আমি দিলাম চক। এবার আমার সাথে একটু তোমরা বলো, হসন্তের ইউজ জানার চেষ্টা করতেছি না? আচ্ছা অক্ষর দুই ধরনের, একটা অক্ষরকে বলি আমরা মুক্ত অক্ষর, একটাকে বলি আমরা বদ্ধ অক্ষর। মনে রাখবা মুক্ত অক্ষরকে টেনে উচ্চারণ করা যায়, অর্থাৎ মুক্ত অক্ষরের শেষে একটা স্বরধ্বনি উচ্চারিত হয়। যেমন ধরো আমরা আসো আগে বোঝার চেষ্টা করি যে অক্ষর জিনিসটা কি। অক্ষর মানে উচ্চারণের প্রয়াস। যদি বলা হয় অরিন্দম শব্দটাই কয়টা অক্ষর আছে, তোমরা ইজিলি বলতে পারবা। কেমনে বলবা বলো তো? অরিন্দম শব্দটা আমি কয় প্রয়াসে উচ্চারণ করছি? ফার্স্ট টাইম বলছি ও রিন দম, ও রিন দম। লেখো, এই যে লেখো ও, তারপর লেখো রিন, হ্যাঁ ও রিন, তারপর লেখো দম। আচ্ছা এইবার যে হসন্তগুলা দিছি, এইবার তোমরা হসন্তের ইউজটা বুঝে গেছো। যে অক্ষরটাকে মুক্তভাবে টানা যায় সেটাকে মুক্তাক্ষর বলি, এবং মুক্তাক্ষরের সংজ্ঞা অনুসারে আমরা জানতে পারি যে সেখানে একটা স্বরধ্বনি উচ্চারিত হয়, যেমন ও, এই ও স্বরধ্বনি, হ্যাঁ। তারপর দেখো রিন, রিন এটাকে টানা যায় না, আটকে যায়। রিন, 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 তখন একটা হসন্ত দিতে হয়। এই যে হসন্ত, এই হসন্ত না দিলে উচ্চারণটা হইতো রি ন, রি ন এরকম হইতো। দম, এখানে হসন্তটা না দিলে হইতো দ ম, দ ম এরকম হইতো। দম, এর জন্য আমরা হসন্ত ব্যবহার করি। এবার ধরো গগন উচ্চারণ করো তো, ফার্স্টে উচ্চারণ করো কি গ, গ একটা অ আসছে গ, তারপর কি গন, গন, গন এটাকে তো টানা যায় না, হ্যাঁ গ গন। তার মানে এই দেখো গ, তারপরে কি আসছে গন, গ গন, ডান। এবার দেখো তো বন্দনা, এটার উচ্চারিত রূপটা কি হবে বলো তো? আমরা কি করছি? ফার্স্টে উচ্চারণ করছি বন, হ্যাঁ বন, তারপর কি করছি দো, তারপর কি করছি না। তাহলে এবার বলো তো মুক্তাক্ষর কোন দুইটা? এই যে দো, না টানা যায়, বাট বন, বন টানা যায়? তোমরা বলবা বন, ভাই টানছি তো। এমনি কেউ উচ্চারণ করি বন্ধ না, আমরা কেউ বলি বন্ধ না, এমনি বলি। আচ্ছা এবার দেখো তো বিদ্রোহী, আমরা কিভাবে উচ্চারণ করছি? আমরা ফার্স্টে বলছি বিদ, এই যে যেহেতু উচ্চারণ আটকে গেছে একটা হসান্ত দিছি বিদ। তারপর বলছি দ্রো, দ্রো, হ্যাঁ রো না কিন্তু দ্রো, বিদ্রো। তারপর কি উচ্চারণ করছি? হি, বিদ্রোহী। তার মানে এটা বদ্ধ, তাই হসন্ত, আর বাকিগুলোয় হসন্ত দেই নাই কারণ ওগুলোতে টানা যাইতেছে। চাঁদ, চাঁদ, চাঁদ একবারই উচ্চারণ করছি চাঁদ, এই যে চাঁদ, হ্যাঁ চাঁদ একবারই উচ্চারণ করছি তাই হসন্ত। আমরা কেউ বলি না চা দ, এইভাবে তো উচ্চারণ করি না। এবার দেখো তো চক, একবারে চক, চক, এই যে চক। তার মানে যে জিনিসটা তোমরা বুঝছো, হসন্তের ইউজটা বুঝছো, যখন বদ্ধ অক্ষর হয়, বদ্ধ অক্ষর যখন হয় তখন আমরা হসন্ত ব্যবহার করি। আর উচ্চারণ লেখার টাইমে তুমি যদি হসন্ত ব্যবহার না করো, তোমার পরীক্ষায় সবগুলা কারেক্ট হলেও, মানে কারেক্ট হওয়ার চান্সই নেই। হসন্ত তো কারেক্টনেসের মধ্যেই পড়ে, তাই না? ওটাই যদি না দাও তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছো? তাই এই যে মুক্ত অক্ষর এবং বদ্ধ অক্ষর বা হসন্তর ব্যবহারটা আমরা কিন্তু বুঝে গেছি, ডান। বুঝছো? হ্যাঁ বুঝছো? আমরা যদি ভাইয়া বলি তাহলে কয় প্রয়াস হবে? এই ভাইয়া বইলা যে কি ভাইরালটা হয়েছি ভাই, এটা তো আমার হোল ক্যারিয়ার এক ভিডিও। হ্যাঁ আমার হোল ক্যারিয়ারে যত ভিডিও করছি আর ওই ভিডিওটা আলাদা হয়ে যায়। তো বুঝ ভাই, প্রায় 65,000 রিয়াক্ট করছে ভাই, 65,000 রিয়াক্ট, এটা কল্পনা করা যায়? হ্যাঁ আর ভিউ হয়েছে কত জানো? 1.3 মিলিয়ন। আমি কই ভাইরে ভাই 20 সেকেন্ডের ভিডিও আমি দিছিলাম ফান করার লিগা, কইতে কই গেছি গা। এবার দেখো, যাই হোক বুঝছি তো,
হ্যাঁ, হসন্তের ইউজটা বুঝছো। হসন্ত ব্যবহার না করলে, হ্যাঁ, এই সাইন ব্যবহার না করলে, ব্যবহার না করলে নাম্বার কেটে দিবে, নাম্বার কেটে কেটে দিবে। ওকে, ক্লিয়ার? ওকে, ডান। লাস্ট ওয়ান, যুক্ত বর্ণের উচ্চারণ। এইটা দিলে আমরা এখন আগাইতে পারি সামনের দিকে। দেখো, যুক্ত বর্ণের উচ্চারণ যদি আমরা যাই, হ্যাঁ, আমরা এখানে যুক্ত বর্ণগুলা লিখে রাখছি। এখানে একটা বর্গীয় ব্যঞ্জন লিখে রাখছি, এটার ব্যাখ্যা আছে একটা। এই ব্যাখ্যাটা অবশ্যই আমি তোমাদেরকে দিব, একটু পরেই দিব, 1 মিনিট। কই গেল? হ্যাঁ, এটা অবশ্যই আমি তোমাদেরকে পড়াবো, একটু পরেই পড়াবো। দাঁড়াও, এটা কেন লিখে রাখছি সেটাও আমি তোমাদেরকে বলবো। এখন চিন্তা করো, এটা এখানে রাখি। এই কয়টা যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ আমরা ব্যবহার করে থাকি, মোটামুটি আমরা পাই। দেখো, প্রথমটা এইটা কি আসলে? এটা আমরা জানি যে এটা হচ্ছে হ আর ম, তাই না? এটা হচ্ছে আমরা জানি হ আর ম, বাট মনে রাখো এটা লিখিত রূপ কিন্তু। হ্যাঁ, যেমন এটা দেখো, এটা হ আর দন্তন্য, এটা কি হ আর মূর্ধন্য, এইটা কি ক আর মূর্ধন্য স, এইটা কি হ আর ব, এইটা কি কে বলতে পারবা? এইটা কে বলতে পারবা বলো তো? এই দুষ্টু বর্ণটা যেগুলো হচ্ছে সংস্কৃত ভাষায় প্রচুর ব্যবহার করি, এই দুষ্টু বর্ণটা আসলে কি, কে বলতে পারবা? এই যে এইটা, হ্যাঁ, এই যে জ্ঞাতি খুরো কিংবা জ্ঞান, বিজ্ঞান, যেটাই আমরা ব্যবহার করি, এটা কিন্তু জ ইয়, বরিগা জ আর ইয়, তাই না? এবার একটু দেখো তো, এইটা কি হ আর অন্তস্থ জ, তাই তো? মানে হ আর জফলা। তাহলে এটা আমরা বুঝছি যে এটা হচ্ছে হ যোগ জফলা, এটা হচ্ছে থ যোগ জফলা, আর এইটা হচ্ছে ঠ যোগ জফলা। আচ্ছা, ওকে, হ যোগ জফলা পর্যন্তই আমাদের আসলে মূল পড়া, আর বাকিগুলো একটু বুঝাইতে হবে তোমাদের। ওকে, ভালো মতো একটু বুঝে নিও। অরিন্দম হয় না রে, অরিন্দম হয়, অরিন্দম। ওটার অ্যাকচুয়ালি উচ্চারণটা অরিন্দম। হ্যাঁ, একটু আসো, আমি তোমাদেরকে বলি। দেখো, এই প্রত্যেকটা কিন্তু আমি লিখিত রূপ লিখছি। এগুলা কি রূপ? এগুলা লিখিত রূপ। আবারও বলতেছি, এগুলা লিখিত রূপ। উচ্চারণ লেখার বেলায় কিন্তু লিখিত রূপ হয় না, উচ্চারণ লেখার বেলায় কিন্তু উচ্চারিত রূপ হয়। উচ্চারণ লেখার বেলায় উচ্চারিত রূপ হয়। এখানে লিখিত রূপে হ আগে আসছে, ম পরে আসছে, বাট যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু ম আগে আসবে, হ পরে যাবে। যেমন এইটার উচ্চারিত রূপটা কি হবে, কে বলতে পারবা? হবে হচ্ছে ব্রাম, ব্রাম, হ্যাঁ, ব্রাম। তারপর কি হন, ব্রাম হন, ব্রাম হন, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া না, কিন্তু এটার উচ্চারণ কিন্তু ব্রাহ্মণ না, ব্রাহ্মণ। হ্যাঁ, লিখিত রূপে হ আগে আসে, বাট উচ্চারিত রূপে আগে ম আসে। দেখো, কোনো বইয়ের রুলস পড়ায় এখন সময়টা নষ্ট না করি আমরা, হ্যাঁ, কারণ বাংলা ব্যাকরণ ভুলে যাও। এখন মনে করো আমরা অশিক্ষিত নিয়মে একটু পড়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তোমার কাজে লাগবে যেটা এখন। এবার একটু আসো, কারণ এইগুলার খুঁটিনাটি ব্যাখ্যা আমি মনে হয় আমি সব থেকে বেশি লেন্দি ক্লাস করাই পুরা 8 থেকে বাংলায়, তাই না? তোমরা অনেকে বিরক্ত হও, পরে অবশ্য শুক্রিয়া আদায় করো অনেকে। এবার একটু দেখো, এই যে, হ্যাঁ, চিহ্ন, এখানে আগে ন এর উচ্চারণ আসবে, পরে হ এর উচ্চারণ আসবে। আগে ন পরে হ, আগে ন পরে হ। তাই এটার উচ্চারণ কিন্তু আমরা কেউ বলি না চিহ্ন, চিহ্ন বলি না, এটার উচ্চারিত রূপ কিন্তু আমরা বলি চিহ্ন, চিহ্ন, এরকম বলি চিহ্ন। এটারে কি বলি? মধ্য ধান হো, মধ্য, হ্যাঁ, মধ্য ধান হো। অনেক সময় তোমরা দেখবা যে উচ্চারিত রূপে, চিহ্নর উচ্চারিত রূপে অনেক টেস্ট পেপার এভাবে লিখছে, চিহ্ন এভাবে লিখছে, এভাবে লিখছে। এখন আর এটা চলে না, বুঝছো? এখন আর এইভাবে কেউ লেখে নাই, এখন এইভাবেই লেখে। অক্ষরপত্র প্রকাশনী নতুন বইগুলা দেখতে পারো, এইভাবেই লেখা আছে। ওকে, আচ্ছা, এভাবে লিখবা, এভাবে, এভাবে। অপরাহ্ন সেম, এখানে এটা তো মূর্ধন্য, তাই না? কিন্তু এইটা আগে আসবে, যেহেতু মূর্ধন্য এর উচ্চারিত রূপ দন্তান্ন, তাই ন আর হই আসবে। তাহলে এটার উচ্চারিত রূপটা কিরকম হবে বলো তো? আমার সাথে একটু করো, অপ, অপ, হ্যাঁ, অপরান, অপরান। তারপর কি বলো তো? হো, অপরান হো। বুঝা গেল? এবার দেখো তো, এই যে ক আর মূর্ধন্য স যখন থাকবে, এটা লিখিত রূপ, বাট উচ্চারিত রূপটা এরকম হবে, ক
যোগ খ, ক যোগ খ, কটা বদ্ধই থাকবে। যেমন ধরো অক্ষর, অক্ষর না কিন্তু অক্ষর, ওক ওক খর, ওকে অক্ষর। আচ্ছা পরেরটা কি, এইবার একটা কাহিনী আছে, এই খিও যদি শুরুতে বসে, শুরুতে বসলে কিন্তু খ এর মতো উচ্চারিত হয়, শুরুতে বসলে কিন্তু খ এর মতো, জাস্ট খ, হ্যাঁ, বাট শুরুতে, এই যে এখানে একটা নোট করে দিলাম, নোট দিয়ে দিলাম, যদি শুরুতে থাকে, শুরুতে, শুরুতে, তবে খ এর মতো উচ্চারিত হয়। এই যে ক্ষতি, এটা করো তো পরীক্ষা, তোমরা জানো এটার উচ্চারিত রূপ হবে পো, দীর্ঘিকার তো থাকে না, রস্যিকার হয়ে যাবে পরীক, ক তারপরেরটা হবে খ, পরীক্ষা, এটা আমরা জানি, মোটামুটি সবাই জানি। ওকে, এবার একটু দেখো তো এই হ আর ব, এখানে একটু কাহিনী আছে, হ আর ব কিন্তু একটু কাহিনী যুক্ত। কেমন কাহিনী, ছোটবেলা থেকেই তোমরা জানো, হ্যাঁ তোমরা ছোটবেলা থেকেই কিন্তু জানো, এটা খুব ভালো মতো একটু দেখবা। হ আর ব যদি যুক্ত অবস্থায় থাকে, কাহিনী আছে, কাহিনীটা কি একটু খেয়াল করো। হ আর ব এর আগে যদি একটা স্বরে অ অথবা স্বরে আ ধ্বনি থাকে, স্বরে অ অথবা স্বরে আ ধ্বনি থাকে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা, স্বরে অ বা স্বরে আ ধ্বনি থাকে, তখন এই হয়ের উচ্চারণটা হয় ও এর মতো। হয়ের উচ্চারণটা কিসের মতো হয়, ও এর মতো। আর বয়ের উচ্চারণটা হয় ভয়ের মতো। বয়ের উচ্চারণটা কিসের মতো হয়, ভয়ের মতো। তাহলে একটু চিন্তা করো, আমরা একটু রিপ্লেস করি। দেখো এই যে এখানে আ ধ্বনি আছে আর এগুলোতে ই ধ্বনি যুক্ত, তাহলে আ আছে, একটু খেয়াল করো, হ্যাঁ আ, চিন্তা করো তাহলে এটা কি হবে, এটা কি হবে, তাহলে একটু ভালো মতো লক্ষ্য করো। এই যে আ লিখলাম আ, হ্যাঁ আমরা জানি হয়ের উচ্চারণটা হয়ে যাবে ও এর মতো, তার মানে আও, আও, আর বয়ের উচ্চারণটা হয়ে যাবে ভয়ের মতো, তার মানে আও ভান, আও ভান, বুঝা গেল। ধরো আমরা যদি এই যে কোষ গহ্বর শুনছি না আমরা, গহব্বর বলি অনেকে, তাহলে এটার উচ্চারণটা কি হবে দেখো তো, এই হয়ের আগে একটা গ আছে, গ এর সাথে তো অ আছে, অধ্বনি যুক্ত যদি হয়ে থাকে তাহলে হয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যাবে, তাই উচ্চারিত রূপটা কি হয়ে যাবে বলতো, গ ভর, গ ভর। কিন্তু হয়ের আগে, হয়ের আগে খেয়াল করো, হয়ের আগে যদি একটা রস্য ই ধ্বনি থাকে, তবে হয়ের উচ্চারণটা হয় উ এর মতো, কিসের মতো, উ এর মতো, আর বয়ের উচ্চারণ ভয়ের মতো। তাই দেখো এই যে এই জায়গায় জি আছে না, তাহলে এটা কি কিরকম উচ্চারণ হবে বলতো, জি লিখলাম, হ্যাঁ হয়ের উচ্চারণটা তখন কিরকম হয়ে যাবে, উ এর মতো, জিউ, জিউ, হ্যাঁ এই যে জিউ, আর বয়ের উচ্চারণটা হয়ে যাবে ভয়ের মতো, জিউভা, জিউভা। তাহলে এই এটার উচ্চারণটা কেমন হবে, আগে আমরা কি লিখবো, বিউ, তাই না, দেখো এক মিনিট, ওকে, এটার উচ্চারণটা তখন কি লিখবো, ধরো এই যে বি, হ্যাঁ হয়ের উচ্চারণটা হয়ে যাবে উ এর মতো, বিউ, তারপর কি ভল, বিউ ভল, বুঝছো, দেখো কি ইজি, ব্যাপারটা কি ইজি, ডান, এই ব্যাপারটা ডান। তাহলে এইটার একটু ছোট করে দেওয়া উচিত না, এটার একটু ছোট করে দেওয়া উচিত না, ছোট হবে, হ্যাঁ হয়েছে, ওকে, এটারে কই দিব, এই জায়গায় দিলাম, বুঝে নিতে পারবা তোমরা, ওকে ডান। এবার একটু দেখো, এই যে এই যুক্ত ব্যঞ্জনটা কিন্তু একটু প্যারাদায়ক, হ্যাঁ এই যুক্ত ব্যঞ্জনটা একটু প্যারাদায়ক, মনে রাখবা যদি শুরুতে থাকে, কোথায়, শুরুতে, যদি শুরুতে থাকে এই যুক্ত ব্যঞ্জনটা, তখন ও গয় জফলার মতো আচরণ করে, এরকম থাকে, ওকে এরকম থাকে। তাহলে দেখো এখানে কিন্তু শুরুতেই আছে, শুরুতেই আছে না, আচ্ছা তাহলে এটারে কি লিখে দিব, এই যুক্ত ব্যঞ্জনের পরিবর্তে এটা আগে লিখবো, তাই না, লিখছি, এটাকে রিপ্লেস করে দিছি উচ্চারিত রূপ লেখার টাইমে, আর এটার সাথে তো একটা আকার আছে, এই যে আকার, গ্যা তি, গ্যা তি, কিন্তু মাঝে বা শেষে যদি বসতো, মাঝে বা শেষে যদি বসতো, তাহলে মাঝে বা শেষে বসার মতো একটা শব্দ দাও তো আমাকে, বলো তো, ধরো আহ বিজ্ঞ, চিন্তা করো বিজ্ঞ, যদি মাঝে বা শেষে বসতো তখন এরকম বিহেভ করে, এই যে গ আর গ চন্দ্রবিন্দু, গ আর গ চন্দ্রবিন্দু, ঠিক আছে, গ আর গ চন্দ্রবিন্দু। তাইলে দেখো তো আমি যদি বিজ্ঞটা লিখি তাহলে কিভাবে লিখবো, এই যে বিগ, তারপর কি লিখবো, গো, বিগ গো, বিগ গো, বুঝা গেছে, বুঝা গেছে জিনিসটা। তাহলে এই যুক্ত ব্যঞ্জনের ব্যবহারটা তো আমরা বুঝছি। এইবার আসো হয় জফলা, এই যুক্ত ব্যঞ্জনের ব্যবহারটা কিরকম আসে, যেমন ধরো এখানে বাহ্য একটা শব্দ আছে, মনে রাখবা হয় জফলা যদি থাকে তাহলে উচ্চারণটা আসে বরিগত জ আর ঝয়ের মতো,
বর্গীয় জ আর ঝয়ের মতো। তাহলে উচ্চারিত রূপটা কেমন আসবে বলো তো? বাজ, এই যে বাজ, তারপর ঝো, বাজ ঝো, বাজ ঝো, এরকম আসবে। তোমাদের আর কয়েকটা করতে দিই। তুমি বলো তো এই উচ্চারণটা তোমরা করো তো, এইটা করো তো, আর এই 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 উচ্চারণটা করো তো, বাহ্য গ্রাহ্য, এটা করো তো, এইটা করো তো, এই দুইটা উচ্চারণ তোমরা করো তো, কি আসে দেখো তো। হ্যাঁ, এই দুইটা উচ্চারণ করো। হয় জফলা থাকলে হয়ের পরিবর্তে জ, জফলার পরিবর্তে ঝ, করো তো এবার দেখি। তো এই তো, সাবাস। যক্ষা, যক্ষা উচ্চারিত রূপটা খুবই সোজা, যক্ষা, চন্দ্রবিন্দু যুক্ত হবে। আচ্ছা, উজ্জ গ্রাহ্য, উজ্জ গ্রাহ্য, ওকে। হ্যাঁ, তাহলে এটার উচ্চারিত রূপ আসে উজ্জ, আর এটার উচ্চারিত রূপ আসে গ্রাহ্য। ডান, ঠিক আছে, মোটামুটি আমরা বুঝছি। এইবার মোটামুটি বুঝলে তো হবে না, এখানে আরেকটা জিনিস আছে দেখো, সেই জিনিসটা কিন্তু আমরা একটু সাইডে রাখছিলাম। কোন জিনিস সেটা? এই যে তথ্য পাঠ্য, ভালো মতো একটু বুঝবা এবার। হ্যাঁ, এবার ফাঁকিবাজি করলে কিন্তু আসলে বিপদ, খালি বিপদ না, চরম বিপদ ফাঁকিবাজি করলে এবার। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো। ধরো এখানে আমি কিছু ব্যঞ্জন বর্ণ লিখে রাখছি এবং এদেরকে আমরা জানি বর্গীয় ব্যঞ্জন বলা হয়, এবং সিরিয়ালে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, মনে রেখো। এইটার সাথে এদের যখন দ্বিত্ব রূপটা আমরা করি না, দ্বিত্ব মানে কি বলতো? ডাবল। এদের যখন আমরা দ্বিত্ব রূপ করি, বিশেষ করে এই 2 আর এই 4, এদের যখন আমরা দ্বিত্ব করি, ডাবল করি, দ্বিত্ব রূপটা করি, হ্যাঁ, তখন কি হয়? যেমন এখানে কিছু শব্দ আমি লিখে রাখছি। হ্যাঁ, শব্দ আমি লিখে রাখছি, চিন্তা করো। প্রথম শব্দটা খুবই ইজি, সত্য। প্রথম শব্দটা কি? খুব ইজি, সত্য। তয়ের অবস্থানটা কিন্তু 1 নাম্বার, বাট আমি বলছি 2 আর 4-এ একটু ঝামেলা হবে। দেখো প্রথমটা হচ্ছে 1 নাম্বার, এই যে ত, ত কোন সিরিজে আছে দেখো তো, ত এই যে এটা না, ত 1 নাম্বারে আছে না, 1 নাম্বার। একটু খেয়াল করো তো, সত্য যখন আমি করলাম, তয়ের সাথে জফলা তো দ্বিত্ব হয়, মানে জফলার কাজ হচ্ছে ডাবল করে দেওয়া যদি এটা শেষে থাকে বা মাঝে থাকে। তাহলে একটু দেখো তো, এটার উচ্চারিত রূপটা এরকম না, সত্য, সত্য, তাই না? সত্য। দেখো তয়ে 2টা হইছে, বাট একটু খেয়াল করে দেখো, এই যে সভ্য যখন আমরা বলি না, তখন এটার উচ্চারিত রূপে দেখো সভ্য, তারপর কি হয়? ভো হয়, ভো হয়। তার মানে আমরা যেটা বুঝলাম যে ভটা কই আছে বলতো? এই যে ভ আছে 4 নাম্বারে, ওকে যখন আমার দ্বিত্ব করতে হইতেছে, ডাবল করার টাইমে প্রথমে ব হইতেছে, পরে ভ হইতেছে, প্রথমে ব হইতেছে, পরে ভ হইতেছে। কেন? পরেরটাই আসে তো পাঠ্য। পাঠ্যর বেলায় দেখো ঠ এর সাথে দ্বিত্ব, ঠ এর দ্বিত্ব, তার মানে এই যে ঠটা কোথায় দেখো? আছে 2 নাম্বারে। ওকে যখন আমরা দ্বিত্ব করতেছি, আমার ভাঙলে আসতেছে হচ্ছে পাঠ, তারপর আসতেছে ঠো, তার মানে ওর দ্বিত্ব করতে গেলে আমার টকে টানা লাগতেছে, আমার টকে টানা লাগতেছে। ভয়ের দ্বিত্ব করতে আমার বকে টানা লাগতেছে, বাট দ্বিত্ব হলে তো এই ঠয় 2 বার হওয়ার কথা ছিল, তাই না? এবার দেখো তো অধ্যক্ষ, এই বেলায়ও সেম, ধয়ের অবস্থানটা কোথায় দেখো তো? দ ধ, এই যে দেখো 4-এ আছে, বাট ওকে যখন আমরা দ্বিত্ব করি তখন কেমন আসে দেখো তো? ওধ। আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ওধ। হ্যাঁ, তারপর কি বলি? ধোক, ওধ ধোক খো। তার মানে আবারও দেখো, আবারও খেয়াল করো কি আসলো ব্যাপারটা, আবারও খেয়াল করো ব্যাপারটা কি আসলো, যে ধয়ের দ্বিত্ব করার টাইম আমার দকে ব্যবহার করতে হইতেছে। আবার চিন্তা করো, আমি আরেকটা শব্দ দেই, আমি যদি দেই দুঃখ, হ্যাঁ, কি দিলাম? দুঃখ। এবার একটু চিন্তা করো তো, আমরা জানি যে বিসর্গয়ের পরে যেটা থাকে সেটা ডাবল হয়ে যায়,
বিসর্গর প্রভাবে এটা ডাবল হয়ে যায়। তাহলে হওয়ার কথা দুঃখ, খ আর খ ডাবল হওয়ার কথা। খ এর অবস্থানটা কোথায় দেখো তো, খ এর অবস্থানটা কিন্তু দ্বিতীয়তে। তো দ্বিতীয়টা কিংবা চতুর্থটা যখন দ্বিত্ব হয় তখন না প্রথমটার সাথে হয়, মানে তার আগেরটার সাথে হয়। যেমন দেখো, যদি চতুর্থটার দ্বিত্ব করতে হয় তাহলে তৃতীয় চতুর্থ হয়, যদি দ্বিতীয়টার দ্বিত্ব করতে হয় তাহলে দ্বিতীয় প্রথম, মানে প্রথম দ্বিতীয় হয়। কিরকম, এই যে দুঃখ, দেখো ক আসতেছে আগে, দুঃখ, দুঃখ, বুঝতে পারছো? হ্যাঁ, যেমন ধরো আরেকটা, এই যে তথ্য, তথ্যের বেলায়ও কিন্তু সেম, তথ্যের বেলায়ও কিন্তু সেম। একটু দেখো তো তথ্যের বেলায় কেমনে সেম, তথ্যের বেলায় কেমনে সেম। এই যে তথ্য, বানানটা লেখো তো, তথ্য, হ্যাঁ, থ, থ এর অবস্থানটা কোথায় দেখো তো, এই যে থ, থকে টানতে হইলে কিন্তু তকেও টানা লাগতেছে, কারণ এই দুই নম্বরে আছে। তাহলে কি লিখবো বলো তো, তথ্য, এই যে তথ্য, তারপরে কি থ। হ্যাঁ, এইটা কোনো বইয়ের নিয়মে যায় নাই, আমি নিজের মতো করে বুঝাইতেছি, ঠিক আছে, একদম নিজের মতো। হয়তো বা বড় বড় টিচাররা বলবে কি পড়ায়, হ্যাঁ বুমচুম পড়ায়, না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি এগুলা। এটা মনে থাকবে, হ্যাঁ এটা মনে থাকবে, বুঝছো? মনে থাকবে তো, খালি এটা মনে রাখো। এবার তোমরা উচ্চারণের জন্য প্রস্তুত আছো কিন্তু, হ্যাঁ উচ্চারণের জন্য তোমরা এবার প্রস্তুত আছো। ধরো আমি তোমাদেরকে বলি, দেখো, কি রে ভাই, ক্লাসটা গেল কই, পাইছি, এটা একটু মনে থাকবে। দেখো, মানে যত চিপা চুপার নিয়ম আছে না, এটা তো একটু বুঝাইতে হবে তাই না, যেহেতু এটা বেসিক কোনো কোর্স না। তাহলে এবার একটু দেখো, আবার বলবো ভাই বেসিক কোর্স না মানে এটা কি বেসিক পড়ানো হবে না, হয়, তার মানে ডান। এবার তোমরা মোটামুটি রেডি আছো উচ্চারণ পড়ার জন্য। তো এখন উচ্চারণ পড়তে গেলে রিটেন পার্টটা পড়তে হবে না? তো রিটেন পার্টটা কি এখন ধরে ধরে পড়াই দিব? অবশ্যই পড়াই দিব। তার আগে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই দিই, আসো। এই দেখো, আমরা মোটামুটি এই যে প্রায় 47টা কোয়েশ্চেন আছে, 47টা শব্দ আছে, হ্যাঁ এই 47টা শব্দ একটু বোঝার চেষ্টা করব, ভালো মতো বোঝার চেষ্টা করবো। হ্যাঁ দেখো, আমি এমনিই সলভ করাই দিই, দেখো সব হয়ে যাবে। রিডিং তোমরা পড়ে নিও। এই যে রিডিং পড়ার জন্য এই যে আমি বইটা দিয়ে দিতেছি, অক্ষরপত্র বই। অনেকেই বলে বই কেনে নেয়, আমাকে একজন মেনশন দিছিল, তোমাদেরই একটা আপু মনে হয় মেনশন দিছিল, আপু মানে বোন একটা, তো ওর নামটা মনে পড়তেছে না আমার। ও বলল যে বই কিনতে বলছিল না কলেজে, তাই বইটা কেনা হয়নি। হ্যাঁ, তো এখানে আমি সবগুলা দিয়ে রাখছি, মানে ও এখানে তো কেবল একটা পেজ আসছে, আচ্ছা আমি বাকি পেজগুলো পাঠিয়ে দিতেছি, সমস্যা নেই। তো তোমরা একবার রিডিং করে নিও। হ্যাঁ, আমি ধরে ধরে জাস্ট সলভ করাই দিই, তারপর আমি তোমাদেরকে সব দাগানো জিনিসগুলো বলে দিতেছি কি করা উচিত কি করা উচিত না। দেখো, প্রথম যে শব্দটা অধ্যক্ষ, এবং এই শব্দটার দিকে যদি আমরা একটু তাকাই, এই শব্দটা কয়বার আসছে একটু দেখো। এই শব্দটা ঢাকা বোর্ড মানে লাস্ট ইয়ার, হ্যাঁ ঢাকা বোর্ড 25, আয় হায় রে, সিলেট 25, যশোর 25, তিনটা হয়ে গেল, বরিশাল 25, হ্যাঁ এবং রাজশাহী 25। এবং তোমরা যে কলেজে পরীক্ষা দিছো, টেস্ট হোক, অর্ধবার্ষিক হোক, মানে বার্ষিক তো এই এইচএসসি আর কি, ফার্স্ট টার্ম হোক, এটা যদি থাকে অধ্যক্ষ ছাড়া তো কোয়েশ্চেনই হয় নাই। তাহলে আসো কিভাবে কি করতে হবে, এটার উচ্চারিত রূপটা কি, অধ্যক্ষ। অ আছে বাট ও হচ্ছে কেন, অ থাকা সত্ত্বেও এটা সংবৃত রূপ কেন হইতেছে? এটার কারণ আমরা জানি যে জফলার আগে, জফলা যুক্ত শব্দের আগে যদি একটা অধ্বনি থাকে, হ্যাঁ জফলা যুক্ত বর্ণের আগে, মানে জফলা যুক্ত অবস্থায় তার আগে যদি একটা অধ্বনি থাকে, হ্যাঁ সেই অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়, এটা আমরা জানি। এই কারণে এটার উচ্চারণ অধ্যক্ষ হয়নি, অধ্যক্ষ হয়েছে। তাহলে আসো, তাহলে আর জফলা কি করে, ধ্বনিটাকে দ্বিত্ব করে বা বর্ণটাকে ডাবল করে দেয়। তা আমরা জানি যে ধয়ের দ্বিত্ব দধ, আর এই যে ইক্ষিও, এটারে ভাঙাইলে ক আর খ পাওয়া যায়। তাহলে এটা ভাঙাইলে কি আসবে বলতো, এটার উচ্চারিত রূপ আসবে কি, ওধ। হ্যাঁ ওধ, ওধ, ধোক, খো, ওধ, ধোক, খো। বুঝছো? হ্যাঁ দেখো, বুঝছো তো? হ্যাঁ ওই প্রীতি প্রীতি কমেন্ট করছিল। তাহলে দেখো, অধ্যক্ষ, ক্লিয়ার। তাহলে এইভাবে বেসিক দিয়ে দিয়ে পড়াই যাইতেছি, তাই আর বইয়ের লাইন বাই লাইন ধরানোর দরকার নাই এখন। এবার একটু দেখো তো, অত্যাবশ্যক সেম। এখানে দেখো একটা জ ফলা আছে, হ্যাঁ এই যে দেখো জ ফলা,
হ্যাঁ, জফলা। জফলার আগে একটা কোন ধ্বনি আছে? জফলার আগে, এই জফলার আগে একটা অধ্বনি আছে না? এই অ। তবে এই অ এর উচ্চারণ কি হবে? সংবৃত হবে না বিবৃত হবে? অবশ্যই সংবৃত হবে, তার মানে ও এর মতো উচ্চারণটা হবে। তাই এটার উচ্চারণটা কি? অত্যাবশ্যক। অত্যাবশ্যক। দেখি তোমাদের তোমরা দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাও, রাইট অ্যান্সারটা জানাও। এটার উচ্চারিত রূপটা কি আসছে? হ্যাঁ, তাহলে করি আসো। ওত্তা, এই যে ওত তা, কারণ আমরা জানি এই জ ফলা দ্বিত্ব করে, তাই তকে ডাবল করছে, ওত্তা। হ্যাঁ, ওত্তা, সরি, ওত্তা বস, অত্যাবশ্যক, অত্যাবশ্যক। ওকে, ডান, অত্যাবশ্যক। এবার দেখো তো অসীম, অসীম, অসীম উচ্চারণটা কেমন আসছে? অ তারপরে সীম, অসীম। মনে রাখতে হবে কয়েকটা জিনিস। কখন দন্তস্ব হয়? যখন এস এর মতো উচ্চারণটা হয়। এস এর মতো যখন উচ্চারণটা হয় তখন দন্তস্ব হয়। ওকে, এস এইচ এর মতো যখন উচ্চারণটা হয় তখন তালব্য স হয়। আর যদি দেখো ওখানে মূর্ধন্য স আছে, তবেও ওটা তালব্য স এর মতোই উচ্চারণটা হয়। এবার তোমাদেরকে যদি আমি দুইটা জিনিস বলি, হ্যাঁ, তোমরা দেখি তার উচ্চারণটা পারো কিনা। তোমরা একটু বলো তো, এই শব্দটার উচ্চারণটা কেমন হয়? এইটার উচ্চারণটা কেমন করো? এবং তোমরা একটু বলো তো এইটার উচ্চারণটা তোমরা কেমন করো? এইটার উচ্চারণটা কেমন করো বলো? এই দুইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দুইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এটার উচ্চারণটা আসছে হচ্ছে অসীম, নট অসীম। অসীম না, কিন্তু অসীম। না বোধক উপসর্গ যদি হয়, তাহলে রস্বইকারের আগে যদি অধ্বনি থাকে, এটা অ এর মতো হয়, ও এর মতো হয় না। বুঝা গেছে? দেখো, এইটার উচ্চারণ কিন্তু আমরা করি শ্রদ্ধা, শ্রদ্ধ। হ্যাঁ, শ্রদ্ধা। এটার উচ্চারণটা কিন্তু আমরা করি শ্রাবণ, শ্রাবণ। বোঝা গেল? ক্লিয়ার? কারণ এদের উচ্চারণটা এস এর মতো হয়েছিল। এবার একটু দেখো, এইটা আমরা জানি, এবার ভালো মতো জানি। আমরা কি ভালো মতো জানি? এই যে বিসর্গ কি করে? দ্বিত্ব করে, তাই না? ডাবল করে, দ্বিত্ব করে। তাহলে দ্বিত্বটা করবে কারে? বিসর্গর পরে যে আছে তারে দ্বিত্ব করবে। তাহলে এটার উচ্চারিত রূপটা কি হবে? অনিঃশেষ, অনিঃশেষ। তাহলে দেখো তো, অনিশ, অনিশ, তারপর কি? এই যে শেষ, অনিঃশেষ। বুঝা গেছে? অনিঃশেষ। প্রত্যেকটার উচ্চারণ এস এর মতো হয়েছে, এই কারণে তালব্য স হয়েছে। ওকে, আসো পরেরটাই আসি, পরেরটাই আসি। এইটা তো বহুতবার আছে। নর্মাল শব্দটা হচ্ছে বৃত্তি, আবৃত্তি, আবৃত্তি। তাহলে এটা কেমন উচ্চারিত রূপ হয়েছে? আ তারপর কি? বৃত্ত, আবৃত্ত, তারপর হচ্ছে তি, আবৃত্তি। এইটা ডান না? আমাদের হয়ে গেছে না? এটার উচ্চারিত রূপটা কি দেখো তো? আও ভান, আও ভান। এইটার উচ্চারিত রূপ কি হবে দেখো? এই যে বিসর্গর পরে যেটা আছে সে কি হয়ে যাবে? সে দ্বিত্ব হয়ে যাবে। তো দ্বিত্ব বানাও তাকে। দ্বিত্ব বানালে কি হবে? ইতোপ পূর্বে, ইতোপ পূর্বে, ইতোপ। হ্যাঁ, আর এই যে দীর্ঘকার ছিল এটা রস্যকার হয়ে যাবে। ইতোপ পুর, পুর, রেফের তো র, এই যে বে, ইতোপ পূর্বে। এবার দেখো তো উদ্যোগ, এটাও আমাদের হয়ে গেছে না? কেমন হয়েছে বলো তো? কারণ আমরা জানি যে জ ফলা দ্বিত্ব করে মাঝে বা শেষে বসলে। তাহলে কি হবে দেখো তো? উদ, এই যে উদ, তারপর কি? দোগ, উদ দোগ। ডান, উদ্যোগ শেষ। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বহুত সোজা। হ্যাঁ, বহুত সোজা। আচ্ছা, একজন বলছে অনিঃশেষ। কেন অনিঃশেষ হয়নি, কেন অনিঃশেষ হইছে, এটা কে বলতে পারবে? এটা কে বলতে পারবে? কারণ এটা নেতিবাচক শব্দ। নেতিবাচক শব্দে কিন্তু রস্যের নিয়মটা খাটে না, অ এর মতোই হয়, ও এর মতো হয় না। এবার একটু দেখো, ও ডান, এই পেজ ডান। এবার একটু দেখো তো, হরণ, মূল শব্দটা আমরা সীতা হরণ বলি না? এই যে হরণ, এই হরণ কথাটার অর্থ কি বলতো? ঘুম যে হরেছে মোর। হ্যাঁ,
দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। হরেছে হরণ, হরণ কথাটার অর্থ কি? কেড়ে নেওয়া, তাই না? মূলত হরণ কথাটার অর্থ তো কেড়ে নেওয়া, বাট উদাহরণ কথাটার অর্থ হচ্ছে এক্সাম্পল, তাই তো? এই শব্দটা হচ্ছে হরণ, হারুন না কিন্তু, হরণ। ওকে, এবার এই শব্দটার উচ্চারণটা কি হবে তাহলে দেখো তো? উদা, উদা হ রন, উদা হ রন। ডান, এটা ইম্পর্টেন্ট মোটামুটি। এবার একটু দেখো তো একাডেমি। ফাইন, তোমরা একটু মনে রাখবা এ এর পরে যদি আকারযুক্ত শব্দ থাকে, যেমন দেখো একা, হ্যাঁ, যেমন দেখো একা, একটু খেয়াল করো এটার উচ্চারিত রূপটা কি হয় জানো? এটার উচ্চারিত রূপ হয় একা, এ কা। মানে এ এর পরে, হ্যাঁ, যদি একটা আকারযুক্ত শব্দ থাকে, এ এর পরে যদি আকার থাকে, তবে এই এ এর উচ্চারণটা হয়ে যায় কিসের মতো বলো তো? এ এর মতো হয়ে যায়, তাই না? এ, এই যে এ এর মতো হয়ে যায়। তাহলে এইবার তোমরা করো তো এটার উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণটা হবে হচ্ছে একা, এ কা ডে মি, একা ডে মি। ডান। এবার একটু দেখো তো ঐশ্বর্য কি হয়। আমরা জানি যে ব ফলার কয়েকটা নিয়ম আছে। দেখো তোমরা যদি পরীক্ষার হলে আসে, তোমরা ব ফলার নিয়ম লিখে ফেলতে পারবা। আমি কয়েকটা শব্দ লিখি, দেখো ত্বক, ওকে, এইটা ব ফলা আছে শুরুতে। স্বাধীন, ব ফলা আছে শুরুতে, ওকে। আচ্ছা, এবার একটু দেখো তো পক্ক, হ্যাঁ, পাকা, পাকনা, এটা ব ফলা আছে মাঝে, আবার সরি শেষে। এবার দেখো তো বিশ্বাস, বিশ্বাস, বফলা কোথায় আছে? বফলা আছে মাঝে। তাহলে একটু দেখো বফলার কাজটা কি জানো? অনেকটা দ্বিত্ব করে, এছাড়াও অনেক কাজ আছে। দেখো এই যে, তাই না? এখানে কিন্তু 3 রকমের শব্দ আমি দিছি। বফলা যদি শুরুতে থাকে উচ্চারণটা হয় না। ত্বক, এটার উচ্চারণটা হইল ত্বক, সরি ত্বক, এটার উচ্চারণটা হইল স্বাধীন, স্বাধীন। কেন দন্তা স হইল না? কারণ এইচ এর মতো উচ্চারণটা হয়েছে। আর দীর্ঘিকার কেন হয়নি? কারণ ওইটার উচ্চারিত রূপ রস্যিকার। পক্ক, এইটা শব্দটা যখন আমরা বলি উচ্চারিত রূপ আসছে পক, তারপরে আসছে কো, পক্ক। কারণ বফলা যদি মাঝে বা শেষে বসে, যার সাথে আশ্রয় করছে তাকে ডাবল করে দেয়। তার মানে কয়ের সাথে আছে, ককে 2 বার বানাই দিছে। এইটা কি হবে? এইটাও একই হবে, 2 বার হয়ে যাবে। বিষ, তারপর কি শ্বাস, প্রত্যেকটা শয় এসএইচ এর মতো হয়েছে। তো এবার দেখো এইটা কি হবে? ঐশ্বর্য, ঐশ্বর্য, তাই না? প্রথমত এই ওইটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে হবে, তাই না? ঐশ, যেহেতু দিতে হবে তালব্য শটা, তাহলে ঐশ, তারপর কি সোর, সোর। আর জো বানান কোনটা হবে? জো বানান এইটা হবে, কারণ অন্তস্থ জয়ের উচ্চারিত রূপ নাই, ওটা বর্গীয় জ হয়। এবার একটু দেখো ওই কোতান, সেম। এটা কি করব আমরা? এই যে ওই, হ্যাঁ, ওই, তারপর কি ওই কো, ওই কো, তারপর কি তান, ওই কো তান। ওকে, ডান। ওকে, এবার একটু দেখো তো গ্রীষ্মকাল। আমরা অনেকে বলি গ্রীষ্মকাল, বাট এটা কিন্তু গ্রীষ্মকাল। গ্রীষ, এই যে গ্রীষ, শো শো, হ্যাঁ, গ্রীষ্ম কাল, কাল। এখন বলতে পারো ভাই এটা কেমন হইল? দেখো মফলা যখন শুরুতে বসে, মফলার ক্ষেত্রেও কিন্তু নিয়মটা এরকমই, হ্যাঁ। মফলা যখন শুরুতে বসে, দেখো তো, যেমন আমি যদি এই শব্দটা দিই শ্মশান, হ্যাঁ, শ্মশান, মফলার অবস্থাটা কোথায়? মফলা বসছে কিন্তু শুরুতে। মফলা কই বসছে? মফলা বসছে শুরুতে, তাই না? এই দেখো। আচ্ছা, এটার একটু সরাই দাঁড়াও, হ্যাঁ, এটারেও একটু সরাই। ওকে, টেকনোলজিয়া যেহেতু আছে, এসবের তো আগে ব্যবহারটা করি নাই, এখন বুঝি যে এই টেকগুলা ব্যবহার করাটা খুব দরকার। দেখো শ্মশান, শুরুতে আছে। আবার ধরো আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে আত্মীয়, আত্মীয়, হ্যাঁ, এইটা কোথায় আছে? মফলা আছে মাঝে। আবার ধরো গ্রীষ্ম, হ্যাঁ, এই মফলাটা কই আছে? শেষে। দেখো মফলার ক্ষেত্রেও 3 ধরনের উচ্চারণ হতে পারে, মাঝে বা শেষে হলে একরকমই হবে। শুরুতে থাকলে মফলার উচ্চারণটা অনুচ্চারিত থাকে, বাট নাসিক্য হয়, নাকে হয়। তাহলে নাসিক্য মানে চন্দ্রবিন্দুযুক্ত, নাসিক্য মানে কি? চন্দ্রবিন্দুযুক্ত। তাহলে দেখো মফলা শুরুতে থাকলে তো মফলার উচ্চারণ নাই, তাই আমি কি লিখি? স শান, স শান। কিন্তু মফলা তো একটা প্রভাব ফেলে গেছে, সেই প্রভাবের জন্য যার উপরে আশ্রয় করছিল তার উপরে একটা চন্দ্রবিন্দু দিতে হয়। মাঝে বা শেষে বসলে কি হয়? দ্বিত্ব হয়। তাহলে ডাবল করো, এটা কি হবে? আত্মীয়,
আত্মীয়, আগে লেখো আত্মীয়, মফলার প্রভাবে দ্বিত্ব হইছে ত, কিন্তু শেষের তটার সাথে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা, শেষের তটার সাথে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা। গ্রীষ্মটাও সেম, দেখো তুমি লেখো গ্রীষ, এই যে লেখো গ্রীষ, তারপর কি শো, হ্যাঁ দ্বিত্ব করছে কিন্তু লাস্টেরটার সাথে একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও, গ্রীষ্ম। এই হচ্ছে মফলা। ওকে, সো গ্রীষ্ম, এই যে কাল, গ্রীষ্ম কাল, ডান, এতটুকু ডান। এবার একটু আসো, এতটুকু তো বুঝতে পারছো তাই না? একটু কমেন্ট করে একটু পার্টিসিপেট করো, ঠিক আছে? এমনি ফাইনাল ডিভিশন কোর্সগুলো একটু মরা হয়, তোমরা জানো, হ্যাঁ? মানে এই বাচ্চারা একটু ম্যাচিউর হয়ে যায়, তো এটা কেমন হয় জানো, ছ্যাঁকা খাওয়ার পর মানুষ যেরকম ম্যাচিউর হয়ে যায় না, ফাইনাল ডিভিশনের বাচ্চা কাচ্চাগুলো এরকম ম্যাচিউর হয়ে যায়, যাদের জীবনে আসলে আর কোনো রসকস নাই। তাই একটু পার্টিসিপেট করো, ঠিক আছে? এবার কি বলতেছে, তারপরও তোমরা ভালো অ্যাক্টিভ, থ্যাংক ইউ। চিহ্ন, এটা কিন্তু আমাদের হয়ে গেছে না বলো তো? এই যে যদি হ আর ন এই অবস্থায়ও থাকে বা এই অবস্থায়ও থাকে, আমরা ন আর হ দেই, তাই না? ন আর হ দেই, তাহলে তোমরা কি লিখবা? চিহ্ন। ওই ইংলিশে লেখার দরকার নাই, এভাবে লিখলেই হবে এখন। ওকে, আচ্ছা, ওকে, এবার একটু দেখো তো চর্যাপদ, এটা অ্যাকচুয়ালি চর্যাপদ হয়, কিছু কিছু নিয়ম আছে এই ক্ষেত্রে। দেখো আমি বলি, রেফের আগে যদি একটা অধ্বনি থাকে না, এটা কোনো বইয়ের নিয়ম না, তোমাদের সাজেশনের জন্য বলতেছি, রেফের আগে যদি অধ্বনি থাকে, এই অটা ও এর মতো হয়ে যায়, ওই ঐশ্বর্য হয় না কিন্তু ঐশ্বর্য হয়েছে। চর্যাপদ, পর্যন্ত, মর্যাদা সব কিন্তু একই নিয়মে আসে। তাহলে এটার উচ্চারিত রূপটা কি আসবে বলো তো? চোর যা, চোর, চোরকে যেতে বলবা, চোর যা পদ, চোর যা পদ। এটা কি? ছাত্র। এটা একটা মজার বিষয়। র ফলা মাঝে বা শেষে বসলে একটু ভালো মতো খেয়াল করো। যেমন ধরো এই যে ছাত্র, হ্যাঁ ছাত্র, কিংবা ধরো বিদ্রোহ, বিদ্রোহ, রফলা যখন মাঝে বা শেষে বসে, রফলাকে দেখে মনে হয় যে ও মনে হয় র এর মতো উচ্চারণ হবে, না, ও দ্বিত্ব সহ রফলা হয়, দ্বিত্ব সহ রফলা। যেমন এইটার অ্যাকচুয়াল বানানটা কি বলতো? এইটার বানানটা কিন্তু এইরকম, ছাত্র, তাই না? সরি, এটার বানান কিন্তু এইরকম, এই যে ছাত্র। তো কি করে রফলা? রফলা দ্বিত্ব করে মাঝে বা শেষে বসলে, মনে রেখো, মাঝে বা শেষে বসলে রফলা দ্বিত্ব করে, কিন্তু রফলার উচ্চারণটা হয় কিরকম? দ্বিত্ব মানে কি? ত ছিল একটা, হয়ে যাবে দুইটা, তাই না? দেখো ছাত, এই যে ছাত, রো না কিন্তু দ্বিত্ব করছে, দেখো ছাত, তো এই রফলাটা বসে যায়, ছাত্র। বিদ্রোহটাও করো একই রকম, এই দেখো দ কিন্তু একটা ছিল কিন্তু হয়ে যাবে দুইটা, বিদ মনে হবে দো, হ্যাঁ কিন্তু না, বিদ্রোহ, তারপর কি হো, বিদ্রোহ। এখন তোমরা বলতে পারো ভাই তাহলে কেন্দ্রটা করে দেখান তো পারলে, আপনার সাহস থাকলে। আমি অত সাহসী না, আমি একটু ভীতুই। এখন তারপরও যেহেতু তোমরা বললা বা বলতে পারো, তাই আমি ওটা একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ ধরো এটার একটু সিপিলে পাঠাই দিই। ধরো কেন্দ্র, ভাই কেন্দ্রের বেলায় উচ্চারণটা কেমন হয়? ভোট কেন্দ্রে তো ভোট দিতে গেছিলাম, দেখো ভাই এখানে তো দ্বিত্ব হয় নাই, হবে না। এটা এই রফলা দেখো যুক্ত ব্যঞ্জনে আছে, আগে থেকে ওটা যুক্ত অবস্থায় আছে, তারপর রফলা, মানে টোটাল 3টা বর্ণ হয়ে গেছে, এই ক্ষেত্রে হবে না। এক্ষেত্রে জফলাও হয় না, সন্ধ্যা বানানে জফলাও দ্বিত্ব করে না কাউরে। দেখো এটা কেমন হয়েছে, এটা নর্মাল হয়েছে, এই যে কেন তারপর কি দ্রো, নর্মাল হয়েছে, ও কিন্তু দ্বিত্ব করেনি কাউকে। কেন করে নেই? কারণ আগে থেকেই যুক্ত অবস্থায় আছে, ওরা আগে থেকেই ওরা যুক্ত অবস্থায় আছে, বাট এরা তো আগে থেকে যুক্ত অবস্থায় নাই, ও তো 2টা বর্ণ হয়েছে, এখানে তো 3টা হয়ে গেছে, এই কারণে। ডান। এবার একটু দেখো, তার মানে ছাত্রটা আমরা পারছি, কি হয়েছে? ছাত, এই দেখো ছাত, তারপর দেখো ত্র, মানে পড়ানো সিস্টেমটা রাখছি এভাবে যে প্রত্যেকটা করতে করতে বেসিক সহকারে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে স্পেসিফিক প্রিপারেশনটা হবে। লেখ, খাতায় লিখলে লেখ, সমস্যা নেই মহুয়া, খাতায় লেখ, তারপরও একটু লিখিস। তোমরা দেখো আমি কথা বললে মনে হয় বিরক্ত হওয়া না, বিরক্ত হও, তারপরে বলি তোমাদের সিনিয়র না, স্যার না, স্যারের কথা তো শুনতে হয়। তো এখন তোমরা এসএসসি তো আমার কাছে পড়ছো, এইচএসসি তো পড়ছো, অ্যাডমিশন কোর্স ছাড়লে হয়তোবা আমারে ভালোবাসা আসবা, বিশ্বাস করে আমি জানি হয়তোবা কম হবে, তারপরও আসবা, তোমরা অনেকেই আসবা, ফাও আসবা। তো আমি তোমাদেরকে একটু বলি, তোমরা দেখবা যে যখন তোমরা বলতা না এসএসসিতে 30টা এমসিকিউ কমন আসছে, বিশ্বাস করো অনেকে বলে, স্টিল তুমি আমার বাংলা সেকেন্ড পেপার ক্লাসটা সার্চ দাও ইউটিউবে,
200-300 ভিউ পাবা, ওখানে লেখা আছে স্যার 30টা কমন আসছে, 26টা কমন আসছে, 27টা কমন আসছে। ভাই আমি জীবনে মিলাই দেখি নাই, খোদার কসম আমার পড়া যে কমন আসছে এটা আমি দেখি না কখনো। কেন জানো? এটা ভাব নিয়ে না, আমি মনে করি এটা আমার দায়িত্ব। যা আমার কাছে পড়তে আসে আমি এটা নিয়ে ভাব নেওয়ার কি আছে? আমি তো বই দেখে পড়াইতেছি, এগুলি কি আমার আবিষ্কার করা নাকি? তাহলে আমি ক্রেডিট কেন নিব? ঠিক আছে, তো সেম তোমাদেরকে বলতেছি সব কমন আসবে, বাট তুমি একটু পড়ো। আমারে ক্রেডিট দেওয়ার দরকার নেই, আমার পীর বানায় কি লাভ? মানুষ আমার এমনি পীর মানে, বেশিরভাগ মানুষই দেখি পীর মানে, ঠিক আছে? তো পীর মাইনা লাভ নাই আমার। আমি তো এগুলি বই থেকে টেস্ট পেপারে রে ভাই, প্রত্যেকটা টেস্ট পেপারের জিনিস। তো কমন তো টেস্ট পেপার ফেলাই, আমি ফেলাই টেস্ট পেপারে থ্যাংক ইউ দাও। এটার করা সত্য কথা বলছি, হয়তো বা কেউ স্বীকার করে না, আমি করলাম। এবার দেখো জয়ধ্বনি, হ্যাঁ খেয়াল করো। এই যে নর্মাল যদি আমি ধ্বনি বানানটা লিখি, হ্যাঁ দেখো তো নর্মাল যদি আমি ধ্বনি বানানটা লিখি, এই যে দেখো লিখলাম, হ্যাঁ ধ্বনি, দেখো এই বফলার উচ্চারণটা নাই কেন? কারণ বফলা শুরুতে আসছে। আর এই যে নয় রস্যিকার, এটার প্রভাবে এই ধ মানে অধ্বনির উচ্চারণটা ওর মতো হয়ে গেছে, তাই এটার উচ্চারণটা আমরা করি হচ্ছে ধ্বনি। এই যে ধ্বনি, হ্যাঁ এই যে করলাম ধ্বনি, ধ্বনি উচ্চারণটা করলাম, তাই না? এবার একটু খেয়াল করো, বাট জয়ধ্বনির ক্ষেত্রে দেখো এইটা তো বফলা মাঝে আছে, তো আমরা জানি যদি মাঝে বসে তাহলে সে দ্বিত্ব করে দেয়, হ্যাঁ দ্বিত্ব করে, দ্বিত্ব করে, সেক্ষেত্রে ধটা হয়ে যাবে 2, তাই না? 2বার হয়ে যাবে। কিন্তু আমরা এটাও জানি যে ধয়ের যে দ্বিত্ব রূপ সেটা হচ্ছে দ আর ধ, দ আর ধ, কারণ এটা 2 আর 4 নাম্বার বর্গের বর্ণ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটার উচ্চারিত রূপটা কিরকম আসবে? এটার উচ্চারিত রূপটা আসবে জয়োধ, জয়োধ ধ্বনি, হ্যাঁ জয়োধ ধ্বনি, এই যে শেষ জয়োধ্বনি। 1 ঘন্টায় ক্লাস করে কয় ছুটি, এ দ্বারা শেষ করি। আর কয়টা আছে? আর কয়টা পেজ আছে দেখো। এবার দেখো তো এটার উচ্চারণটা আমরা করে আসছি না 500 বছর আগে? এটার উচ্চারণ হচ্ছে জিহ্বা, ওকে? এটা কি? আচ্ছা মনে রাখো, এই যে ক্ষিয়, হ্যাঁ ক্ষিয়, এটার আগে যদি অধ্বনি থাকে, এটার আগে কি একটা অধ্বনি যদি থাকে, এই যে অ, তবে এই অধ্বনির উচ্চারণ হয়ে যায় ও এর মতো। কিসের মতো? ও এর মতো। তাই এটার উচ্চারণটা কি হবে? দক্ষ। এটার উচ্চারণ হবে দক্ষ, ওকে দক্ষ। সিমিলারলি তোমরা একটু করো তো, এইটার উচ্চারণটা করো তো, এইটার উচ্চারণটা করো তো, হ্যাঁ এইটার উচ্চারণ করো তো। এই দুইটা বক্ষ, আমরা বলি বক্ষ বাট উচ্চারণটা বক্ষ, আমরা বলি কক্ষ, উচ্চারণটা কক্ষ। আবার এইটাও আসতে পারে পরীক্ষায়, এইটাও দেখো আসতে পারে, বুঝছো? কইরো। এবার দেখো দ্রষ্টব্য, এটা কিন্তু একটু কঠিন, হ্যাঁ রফলা যদি শুরুতে বসে ওটা ও যুক্ত হয়, অ এর সাথে বসলে ওটা অ এর সাথে যদি বসে তবে ওই উচ্চারণটা ও যুক্ত হয় বা সংবৃত হয়। তাহলে এটার উচ্চারণটা হবে দ্রষ্টব্য না কিন্তু দ্রোষ। কিভাবে করছো? আস্তে আস্তে করো উচ্চারণটা, দ্রোষ। কোন স বলছো? তালব্য স বলছি, তাই না? এসএইচ, দ্রোষ। তারপর কি বলতো? টব, দ্রষ্টব। তারপর কি? বো, দ্রষ্টব্য, দ্রষ্টব্য। আমরা বলি বিশেষ দ্রষ্টব্য, বলি না? বলো, হ্যাঁ দ্রষ্টব্য। এবার আসো তো, এবার দেখো তো দায়িত্ব, দায়িত্ব, এইটা কিন্তু দ্বিত্ব, কারণ ত ব এটা শেষে আছে, তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে দা ইত, দা ইত তো, দা ইত। এবার দেখো তো ধন্যবাদ, এটা পারার কথা। এই যে এই জফলার প্রভাবে আদিতে অ থাকলে এটা ও এর মতো হয়ে যায়, আদিতে অ থাকলে এটা ও এর মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? এটার উচ্চারিত রূপটা লিখে ফেলবো, ধন্যবাদ, ধন্যবাদ, ওকে ধন্যবাদ। এবার দেখো তো নদী, তো আমরা জানি যে আদ্য অ এর পরে যদি একটা রস্যই, একটা দীর্ঘই, একটা রস্যু, একটা দীর্ঘ, একটা ক্ষীয়, একটা জফলা, একটা এই যে এইটা থাকে, তবে অ এর উচ্চারণটা হয়ে যায় ও এর মতো। তবে এই দিকে খেয়াল রাখতে হবে যে ওটা যাতে নেতিবাচক না হয়, ওটা যাতে নেতিবাচক না হয়, তখন অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়। তাই উচ্চারিত রূপটা হইছে নদী, উচ্চারিত রূপটা কি হইছে? নদী। তাহলে এইবার তোমরা একটু আমাকে বলো তো, এই উচ্চারণটা কেন অসীম হলো না? এই উচ্চারণটা কেন অসীম হলো না? এই উচ্চারণটা কেন অজ্ঞ হলো না? হ্যাঁ বলো তো আমাকে, একটু বলো তো এই উচ্চারণগুলা কেন এটা হয়নি? এটার কারণ হচ্ছে এগুলো নেতিবাচক, অসীম মানে সীমা নাই। তখন
এর উচ্চারণ অ এর মতোই হয়, অসীম বা বিবৃত হয়, অসীম। এটা কি হইছে? অজ্ঞ হয় না, এটা অজ্ঞ হয়, অজ্ঞ। বুঝা গেল? এই হচ্ছে কারণ, অজ্ঞ। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার তো? এবার আসো নক্ষত্র। এটা কি নক্ষত্র হবে? এই দেখো আদিতে তো ন মানে অধ্বনি, তাই না? আদিতে অ এর পরে কি আছে? অ এর পরে ক্ষিও আছে, তাহলে অ এর উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। তাহলে কি হবে? নক্ষত্র। নখ, নখ, খোত, সরি নক্ষত্র, সরি খোত্র। ওকে, নক্ষত্র। এই শেষ করে দিব, দাঁড়াও আর কয়েকটা আছে, তারপর একটু দিক নির্দেশনা দিব। নক্ষত্র। এবার দেখো তো প্রণীত। আচ্ছা, রফলাযুক্ত শব্দ যদি আদি অ এর সাথে বসে তাহলে ওটা ও এর মতো হয়, তাহলে হয়ে যাবে প্র হয়ে যাবে প্রো, লিখলাম প্রো। তারপর কি নি, নি। আর ত বা ইত যদি শেষে থাকে তবে ওই অটা ও এর মতো হয়ে যায় অন্ত এর নিয়মে। প্রশ্ন, এটা অনেকে আমরা বলি প্রশ্ন, প্রশ্ন, এটাও কারেক্ট। অনেকে বলে প্রশ্ন, প্রশ্ন, হ্যাঁ এটাও কারেক্ট। তবে আমি তোমাদেরকে একটু বলি, প্রশ্ন ক্লাস 8-এর ব্যাকরণ বই অনুসারে, ক্লাস 8-এর বোর্ড বই অনুসারে এইটাকে ওরা প্রাধান্য বেশি দিছে। দন্ত শয় নয় যদি থাকে, মানে তালব্য শয় নয় যদি থাকে, তবে তালব্য স দন্ত শয়ের মতো উচ্চারিত হয়, এটা ক্লাস 8-এর বই অনুসারে। বাট তোমরা যদি একটু টেস্ট পেপার বা অন্য বই দেখো, এই দুইটাকে কারেক্ট হিসেবে ধরা হয়েছে। এটা কি? প্রায়শ, 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 নট প্রায়শ, ইটস প্রায়শ, প্রায়শ। তাহলে এই যে লিখলাম প্রায়শ চিত্ত, চিত্ত, প্রায়শ্চিত্ত। এবার দেখো তো পর্যন্ত, এই যে বলছিলাম না, এই যে রেফ, হ্যাঁ এই যে রেফ, কিছু কিছু ক্ষেত্রে রেফের আগে যদি একটা অধ্বনি থাকে তবে এই অ এর উচ্চারণ ও এর মতো হয়, তাহলে এটার উচ্চারণটা কিরকম আসবে? পোর, এই যে পর্যন্ত, পর্যন্ত, পর্যন্ত। ওকে, পর্যন্ত লেখো। হইছে? শটা ইলিগাল ফিল হয় না, দন্তস্ব আমারও ইলিগাল ফিল হয়, এটা কেমন জানি না। প্রশ্ন, প্রশ্ন, অনেকে বলে না 20 টাকা, শুনলেই কেমন জানি শরীরের মধ্যে একদম একটা ঝাঁকি মেরে ওঠে। তো এই কারণে আমরা সবসময় এটাই বলি। এবার দেখো এটা কি হবে বলো? এই যে এটার কারণে পরের ধ্বনি দ্বিত্ব হবে, তাই না? পদ ডাবল আসবে, তাহলে এটার উচ্চারণ হবে পুনপ, 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 পুন, পুন মানে বারবার। ওকে, পুনপ, পুন। এবার দেখো তো, আচ্ছা তাড়াতাড়ি পড়ানোর কারণে যদি কোনোটাই হসন্ত বা ভুল বলে ফেলি, ভুল লিখে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তোমরা জানো সঠিক উত্তর কি হবে। পদ্য, এই দেখো এটার উচ্চারণ হবে পদ্য, সরি কি লিখলাম এটা, পদ্য। মনে রাখতে হবে আদ্য অ এর পরে, এই যে আদ্য অ এর পরে যদি জ ফলা থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন এই গদ্য, পদ্য, তথ্য, হ্যাঁ তথ্য, কথ্য, হ্যাঁ কথ্য। তারপর আর কি? পাটনা, আর কি? আর বসাই দিও যা মনে আসে তা। ওকে, প্রেতাত্মা, এই যে দেখো মফলা শেষে, হ্যাঁ মফলা কি? মফলা শেষে, মফলা যদি শেষে থাকে তাহলে কি হবে বলতো? শেষে থাকলে, শেষে থাকলে কি হবে? দ্বিত্ব হবে, দ্বিত্ব প্লাস নাসিক্য, তাই না? তাহলে এবার চলো তো দ্বিত্ব প্লাস নাসিক্য করি, তাহলে প্রেতাত্মা, প্রেতাত্মা। তাহলে লিখবো প্রে, হ্যাঁ ফার্স্টে বলি আমরা প্রে, তারপর কি উচ্চারণ করি? তাত, তাত, তাত। এই যে প্রেতাত, তারপর কি উচ্চারণ করি? তা, নাকে তা, এই যে দ্বিত্ব করে দিছে। প্রজ্ঞা, প্রজ্ঞা, প্রজ্ঞা। তাহলে একটু দেখো তো, রফলা যদি আদ্য অ এর সাথে থাকে, মানে প, এটা তো অ যুক্ত, রফলা এটা হয়ে যাবে ও যুক্ত, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে প্রগ। এ দেখো প্রগ, হ্যাঁ এখনই শেষ ক্লাসটা, একটু ধৈর্য ধরো প্লিজ। প্রগ গা, প্রগ গা, এরকম হয়ে যাবে না? ও এই যে প্রজ্ঞা, বুঝা গেছে? কারণ এই যে জয়ও, এটা আমরা জানি যে ও মাঝে বা শেষে বসলে এরকম উচ্চারিত হয়, তাই না? এরকম উচ্চারিত হয়। ওকে, এবার দেখো এইটার উচ্চারণটা কি? একটু আগে দেখছি পদ্ম, বাট এইটা তো
পদ্য দেখছি, এইটা কি? ওরকমই দেখতে, উচ্চারণও প্রায় সিমিলার, শব্দ দ্বিত্ব এরা, তাই না? তো সেক্ষেত্রে এটার উচ্চারিত রূপটা কি আসবে? দ এর সাথে মফলা আছে, তাই দ দ্বিত্ব হবে, তাহলে দ্বিত্ব করলাম পদ দো। তো এখন আমরা জানি মফলার প্রভাবে ওই ধ্বনিটা নাসিক্য হবে। এবার দেখো তো বিজ্ঞান, বিজ্ঞান, তাহলে এটার উচ্চারণটা কি? বিগ, এই দেখো বিগ, হ্যাঁ, তারপর কি? এই যে জ্ঞান, বিগ জ্ঞান, বিগ জ্ঞান, মনে রেখো এটা। এবার কি? এবার ব্যতিক্রম, এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে বেতিক, বেতিক ক্রম, বেতিক ক্রম না কিন্তু ব্যতিক্রম, একটু খেয়াল করো। আমরা যখন বলি ব্যতীত, হ্যাঁ কি বলি? ব্যতীত। আমরা যখন বলি ব্যতিক্রম, একটু দেখো ব্যতিক্রম, ওকে। আবার একটু দেখো ওকে, ব্যথা, ব্যথা, খেয়াল করো, মনে রাখবা এই জফলার পর যদি একটা রস্বই অথবা দীর্ঘই থাকে, রস্বই অথবা দীর্ঘই থাকে, তখন এটার উচ্চারণ না এ এর মতো হয়। কিসের মতো হয়? এ এর মতো। কিন্তু এটা না থেকে যদি একটা অ বা আয়ের মতো থাকে, তবে এটার উচ্চারণ কিন্তু এ হয়, এ। যেমন এটার উচ্চারিত রূপ কিন্তু এরকম, ব্যথা, ব্যথা। বুঝতে পারছো? তাহলে এটার উচ্চারিত রূপ তো তোমরা লিখতে পারবা বে তি তো, বে তি তো। পরেরটা দেখো তো, পারার কথা, ব্রাহ্মণ, কারণ আগে ময়ের উচ্চারণটা আসবে, ব্রাহ্ম, তারপর কি? হন, ব্রাহ্মণ, বুঝা গেছে? ব্যাখ্যা, এই যে ব্যাখ্যা, এটা দেখো তো ভবিষ্যৎ, এটা তো আরো ইজি। দেখো ফার্স্টে ভো, তারপর কি বলি? বিশ, ভবিষ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ। এটা কি? মর্যাদা, হ্যাঁ মর্যাদা, মোর, আমরা বলি মর্যাদা, অ্যাকচুয়ালি উচ্চারণটা মোর যা দা, ওকে, মর্যাদা। আরেকটু আছে, দেখো আর মনে হয় 2টা স্লাইড আছে, তারপরে তো বোর্ড কোয়েশ্চেন, ওগুলা তোমাদেরকে একলা করতে বলবো। দেখো মর্যাদা, ওকে। এইবার একটু খেয়াল করো তো কি দিছি, ওকে। এটার উচ্চারণটা কি? রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি? এটার উচ্চারণ কিন্তু রাস, এই যে মূর্ধন্য সমানে তালব্য স, তাই না? তাহলে এটার উচ্চারণটা কি? রাস, এই যে রাস, হ্যাঁ, তারপর কি? ট্র, রাষ্ট্রপতি, পতি, ওকে, রাষ্ট্রপতি। এবার দেখো তো শ্রাবণ, এটার উচ্চারণ তো এস এর মতো, তাই শ্রা, তারপর কি? বন, শ্রাবণ। এটা দেখো তো শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধাস্পদ। একটু দেখো এইটার উচ্চারণ কিন্তু তালব্য স এর মতো হইতেছে, বাট এইটার উচ্চারণ কিন্তু দন্ত স এর মতো হইতেছে। তাই আমরা কি লিখবো বলতো? আমরা লিখবো শ্রদ্ধ, শ্রদ্ধ, হ্যাঁ, শ্রদ্ধ ধাস, ধাস, শ্রদ্ধাস পদ, শ্রদ্ধাস পদ। সজীবুর ওই অমনে না লিখলেও হবে, হ্যাঁ। প্রণয় ভেঙে ভেঙে পড়াইতে হবে আরো, আচ্ছা চেষ্টা করব। ওকে, নেক্সট একটু ধৈর্য ধরো, নেক্সট ক্লাসে হয়তো বা একটু চেষ্টা করব তোমার জন্য ধরে ধরে পড়ানোর জন্য, ঠিক আছে? বাট ফাইনাল রিভিশনে তো একটু টানাই লাগে। আচ্ছা সমস্যা নেই, টেনশন নিও না, প্রথম ক্লাস দিয়ে জাজ করেও পারবা না আবার। দেখো শ্রদ্ধাস্পদ হইল। এবার কি জানি একটা বলতেছিলাম, আচ্ছা যাই হোক, এটা কি? ষান্মাসিক, ষান্মাসিক, শান, দেখো শান, এটার উচ্চারিত রূপটা কি? শান, ওকে, এই যে শান মা শিক, শান মা শিক, ওকে। খেয়াল করো, তাহলে এখন তোমরা বলতে পারো ভাই এখানে তো মফলা আছে, মফলার উচ্চারিত রূপটা লিখলেন না যে? দেখো কিছু কিছু শব্দের শেষে মফলার উচ্চারণটা থাকে না। যেমন আমরা যখন বলি জন্ম, দেখো জন্ম, আমরা যখন বলি গুল্ম, গুল্ম, হ্যাঁ, আমরা যখন বলি আর কি, এই যে ধরো ষান্মাসিক, হ্যাঁ, তাহলে যেটা দেখলাম যে নয়ের সাথে, হ্যাঁ, নয়ের সাথে, অথবা এই যে বাগ্মি, হ্যাঁ, একটা শব্দ আছে না, এই যে বাগ্মি, হ্যাঁ, এই যে দেখো ন ল গ,
এগুলোর সাথে যখন ম থাকে না, ওটা ফলা হিসেবে থাকে না, ম এর আস্ত উচ্চারণটা হয়। যেমন এটার উচ্চারণটা হচ্ছে জন মো, এটার উচ্চারণটা কি গুলপো হয়ে গেছে না, গুলমো। গুল্ম জাতীয় উদ্ভিদের নাম তো তোমরা শুনছো, গুল্ম। তাহলে দেখো এটার উচ্চারিত রূপটা আসতেছে গুল্ম, এইটার উচ্চারিত রূপটা কি আসতেছে দেখো তো, বাঘ মি। বুঝা গেল? সেম ভাবে ষান্মাসিক। এবার দেখো তো এটার উচ্চারণটা কি, স্বাগত না স্বাগত, বলো তো? এটার উচ্চারণটা কি, স্বাগত, স্বাগত, গত। আচ্ছা, এইটা কি, সর্তব্য, সর্তব্য, তাই না? সর, এই দেখো সর, ফার্স্টে লেখো সর, তারপর কি লিখবা, তব, তব, তারপর কি লিখবা, বো, সর্তব্য, তাই না? লিখছো না সর্তব্য? এই যে উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিতে হবে, কারণ কি এই ম ফলা তো শুরুতে আছে। সিমিলারলি স্মরণীয়, আগে স্মরণীয় বানানটা লেখো, স রো, হ্যাঁ, তারপর কি নি, তারপর কি ও, স্মরণীয়, এই যে উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও, স্মরণীয়। পদ্যতে কোনোটা ভুল বলছি নাকি আমি? দাঁড়া দেখি, দাঁড়া, তোদের একটা কোয়েশ্চেন ছিল না? ও, ওকার কেন হবে না, এইটা কেন হবে না? কারণ আছে তো, তোমরা একটু দেখো। এই পদ্য আমরা জানি জ ফলার আগে, হ্যাঁ, এই জ ফলার আগে যদি অধ্বনি থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হয়, তাই ওইটা হইছিল পদ্য, তাই ওইটা হইছিল পদ্য। বাট এখানে দেখো, এখানে তো নাই জ ফলা, এটা তো ডিফারেন্ট শব্দ, তাই এই প এর উচ্চারণ তো প অযুক্তই হইছে, খালি এইটার উচ্চারণটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এখানে ম ফলাটা আছে। দুইটা তো দুই শব্দ, সেম শব্দ না। ওকে, এবার একটু দেখো, কিরে শেষ নাকি? ওকে, তাহলে এবার একটু দেখো, আমি যেটা তোমাদেরকে বলতেছি, ষান্মাসিক মানে 6 বছর। দেখো মোটামুটি যেই 47টা মতো আমি করাইছি, এটাই সিলেবাস, এটাই সাজেশন। এইবার তোমরা একটা জিনিস দেখো, তোমাদেরকে জাস্ট দেখাই যে বাকিগুলো তোমরা পারো কিনা। দেখো এটা আমরা পারছি না, এই ঢাকা বোর্ড এটা আমাদের হয়ে গেছে না, এটা আমাদের ডান। ইতোমধ্যে, হ্যাঁ ইতোমধ্যে, এটাও ডান না বলো তো? এটাও ডান না? ইতোমধ্যে, এটা ইজি না? ইতো মধ্য, হ্যাঁ ইতোমধ্যে, ইতো মধ্যে, এই যে মধ্যে, এটা তো আমরা পারি, মধ্যে। ওকে, এবার দেখো তো উদ্যোগ, এটা হয়ে গেল না আমাদের? সাজেশনেই তো ছিল। ঐকতান, এটাও কি হয়ে গেল না? সাজেশনেই তো ছিল। কল্যাণ, তাহলে এটাও তো আমরা পারি, কল্যাণ। ওকে, এটা দেখো তো চর্যাপদ, এই সাজেশনে ছিল না, এটা ডান। ধন্যবাদ, এটা সাজেশনে ছিল না, এটা ডান। পদ্য, এটা সাজেশনে ছিল না, এটা ডান। তার মানে তুমি একটা জিনিস দেখতেছো যে ওই কয়টা প্রায় 50টা মতো শব্দ যদি আমি তোমাদেরকে করাই দিই, ওই 50টা শব্দ যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, তাহলেই কিন্তু পুরোটা হয়ে যায়। হ্যাঁ, এর পরেরটা দেখো, একাডেমি, গ্রীষ্মকাল, জিহ্বা, এই যে হয় জফলা থাকলে কি হয়, জ্বর ঝনা, তাই এটার উচ্চারিত রূপটা কি আসবে দেখো তো, উজ্জ, উজ্জ। দেখো এবার সব পারবা তোমরা। অনিঃশেষ, এটা ডান না? এটা ডান না? হ্যাঁ। সমন্বয়, এইটা একটু নতুন, স মন, স মন নয়, স মন নয়, কারণ এই যে এই বফলার কারণে কি হয়েছে, ডাবল হয়েছে বা দ্বিত্ব হয়েছে। ব্রাহ্মণ, এটা পারি না আমরা, বলো? এটা ডান না? হ্যাঁ, ব্রাহ্মণ। উন্মাদ, নয়ের সাথে ময়ের তো উচ্চারণ হয় না, এটা বারবার কইতে যে আসে এরা। হ্যাঁ, দেখো তো উন্মাদ, তাহলে এটার উচ্চারিত রূপটা কি, উন্মাদ। এবার দেখো তোমরা সব পারবা। পরেরটাই আসো, ইজি, এটা ডান। অধ্যক্ষ, বলো এর থেকে সোজার কিছু আছে? ব্রাহ্মণ, এটাও ডান না? এবার দেখো তো অভিধান, পারার কথা না? কি বলো তো, ও তারপর কি ভি, তারপর কি ধান, অভিধান। কেন? কারণ আমরা জানি যে রস্বইর আগে যদি একটা অধ্বনি থাকে এবং এটা যদি নেতিবাচক অর্থে না হয়, তবে ওই অ এর উচ্চারণ ও এর মতো হয়, অভিধান। এটা পারার কথা না? বলো ক্ষিয় এর আগে যদি অধ্বনি থাকে ওটা ওকার যুক্ত হয়, তাই এটার উচ্চারিত রূপটা কি, দক্ষ, দক্ষ। এটাও তো আমাদের হয়ে গেছিল। এইটা কি বলতো, গ্রহণ, আমরা তো কেউ বলি না গ্রহণ, এটা কি এই যে গ্রহণ। ওকে, গ্রহণ। এবার দেখো তো ঐশ্বর্য, এটা তো বহুত আগে শেষ হয়েছে আমাদের, ডান। আহ্বান, এটাও আমরা জানি, ডান। দেখো তো কন্যা, কন্যা, কেন কন্যা হলো না? কন্যা কেন হলো বলো তো? কারণ এই যে জফলার আগে যদি একটা অধ্বনি থাকে, ওই অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়।
কন্যা। বুঝতে পারছো? রিভিশন যেরকম দরকার ওইভাবেই নেওয়াই দিচ্ছি তোমাদের। তারপরও যদি বলো বুঝতে সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই, এটার দরকার পড়লে রেকর্ডেড একটা ক্লাস দিয়ে দিব তোমাদের, নতুন পুরান করছেন না। দেখো তো, আশ্চর্য, এটা সোজা না? আশ, হ্যাঁ, তারপর কি চোর, চোর, জো, দেখছো কমন। মেঘ, মালা, কিন্তু যখন এরা সমাসবদ্ধ হয়েছে না তখন এটার উচ্চারণ মধ্য অয়ের নিয়মে পড়ে গেছে। মেঘমালা, পথবাসী, ওরকম হয়েছে মেঘ মালা, মেঘ মালা। ওকে, মতি, আমরা নর্মালি উচ্চারণ করবা, হ্যাঁ মতি, ব্যাকরণের নিয়মে যাওয়ার দরকার নেই। তুমি দেখো মতি, আমরা কি বলি? মতি, মতি বলি। এটারে কি বলি বলো তো? রক্ত বলি না রক্ত বলি? রক্ত। তাহলে কিভাবে উচ্চারণটা করি আমরা? রক, তারপর কি বলি বলো তো? তো এটা কি? এটা তো ডান, কয়বার করবো আর? বিশ্বাস, এটা তো ডান, কয়বার করবো আর? কল্যাণ, এটাও ডান, কয়বার করবো আর? বলো তো। নবান্ন কিভাবে উচ্চারণ করছো? ফার্স্টে বলছি ন, ওকে লেখো ন, যা উচ্চারণ করছো তাই লিখবা। তারপর কি বলছো? বান, লেখো বান, ন বান, হসন্ত দিয়ে দাও। তারপর কি উচ্চারণ করছো? নো, নবান নো, ডান। হ্যাঁ, দেখছো কত সোজা, এই জিনিসগুলা কত সোজা। এবার দেখো তো, এইটা একটু টাফ, ট্রু, এইটা টাফ। এটার উচ্চারণটা কি? যারা দেখতে পায়, দেখার যোগ্য, চক্ষুষ মান, চক্ষুষ মান। এবার তোমাদের উপরে ছেড়ে দিলাম কিভাবে করবা, তোমরা কিভাবে করবা উচ্চারণ। চোখ, হ্যাঁ, চোখ, খুশ, চক্ষুষ মান। এত কঠিন না, হ্যাঁ এত কঠিন না, এটা তোমরা জানো। এটার উচ্চারিত রূপ হবে জ্ঞাতি, হ্যাঁ এটা তোমরা জানো। মুক্ত মঞ্চ, মঞ্চ বলি না তো, মুক্ত মঞ্চ। এবার করো, ফার্স্টে কি উচ্চারণ করছো? মুখ, হ্যাঁ, তারপর কি বলো তো? তো, তারপর কি উচ্চারণ করছো? মন, তারপর কি উচ্চারণ করছো? চো, মুক্ত মঞ্চ। এইটা টাফ। অন্ত্যেষ্টি ক্রিয়া, আস্তে আস্তে করো। ফার্স্টে বলি অন, লিখবা অন, তারপর কি? তেশ, অন্তেশ, তারপর কি? টি, অন্ত্যেষ্টি, তারপর কি? ক্রি, অন্ত্যেষ্টি ক্রি, তারপর কি? আ, অন্ত্যেষ্টি ক্রিয়া। আস্তে আস্তে উচ্চারণ করো। লভ্যাংশ, লভ্যাংশ, এই দেখো জফলা থাকলে দ্বিত্ব হয়, বাট ভয়ের দ্বিত্ব তো আমরা জানি ব আর ভ, তাই না? ব আর ভ কি হবে? আবার এই জফলার কারণে আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যাবে, তাই উচ্চারণটা কি হবে? লোভ, লোভ, ভাংশ, ভাংশ। আমরা জানি যে এই অনুস্বার থাকলে ও হয়, দিয়ে ফেলছি লভ্যাংশ। ডান। দক্ষ, দক্ষ কবে শেষ আমাদের? দেখছো এটা কই থেকে এলো? এটা তো ডান। অপরাহ্ন, এটাও আমাদের বহুত আগে শেষ। এটার উচ্চারিত রূপটা কি? আস্তে আস্তে করো। অপ, অপ রান, অপরান, তারপর কি? হো, অপরাহ্ন। এই বলো তো, চক্ষুষ্মান তো আগেই শেষ, ডান। দেখছো? এইবার দেখো তো, সন্ধ্যা, এটা পারার কথা না? দেখো তোমরা এখন এখানে একটা নিয়ম শিখতে পারো। সন্ধ্যা, তোমরা বলতে পারো ভাই আমরা যেটা দেখলাম যে জফলা তো দ্বিত্ব করে, জফলা কি করে? জফলা দ্বিত্ব করে, কিন্তু এখানে কেন দ্বিত্ব হলো না? এর কারণ হচ্ছে, চিন্তা করো, তুমি এখানে যখন পদ্য লিখলা, হ্যাঁ পদ্য, দটা ডাবল হলো, যে পদ দ, ডাবল হলো না? কিন্তু ভাই এখানে তো ডাবল ট্রিপল কিছুই হলো না। এটার কারণ হচ্ছে, দেখো এই জায়গায় আগে থেকেই ন আর ধ যুক্ত অবস্থায় ছিল, তো যুক্ত অবস্থায় তার সাথে যদি জফলা, রফলা, মফলা বা কিছু যুক্ত হয়, ওটার উচ্চারণ খাটে না। এই কারণে এখানে এই জফলার কোনো ভ্যালিউই নেই। বুঝা গেছে? এবার দেখো তো, শ্রদ্ধা, এটাও তোমাদের পারার কথা এবং এটাও আমাদের আগে হইছে, শ্রদ্ধা। এবার দেখো তো, মহত্ব, কিভাবে উচ্চারণ করছি আমরা? ম বলছি আগে, তারপর আমরা বলছি হত, মহৎ, তারপর আমরা বলছি তো, মহত্ব। এটা তো ডান, বহু আগে ডান। শূন্য, নর্মালি উচ্চারণ করো, শূন্য। তাহলে কিভাবে উচ্চারণ করব আমরা? এই যে দেখো, শুন, তারপরে উচ্চারণ করব নো, শূন্য। 40 উচ্চারণ করো তো, চো, ফার্স্টে বলছি আমি চো, ওকে, তারপর কি বলছি বলো তো? লিশ, 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 এই যে 40, হ্যাঁ 40, তারপর কি? নো, 40 নো, কই গেল? 40 নো, শেষ। বেতন, বেতন, নট বেতন, বেতন, এই যে বে, তারপর কি? তন,
বেতন। অনহ, পারছো না? অন হো। তো এটা অনেক জায়গায় দেখবে এভাবে লেখা, অন হো। এভাবে দরকার নাই, এখন আর এভাবে লেখে না কেউ। ডান না? আচ্ছা, এই যে ধরো আর দুই একটাই সলভ করাই দেই, তারপর এইগুলো তো করানোই তোমাদের, এগুলো তো করানোই। দেখো সব মিলাই দেই খালি একটু। দেখো অধ্যক্ষ এটা ডান হয়ে গেছে, উদ্যোগ এটা ডান, ব্যাখ্যা এটা ডান, ঋগ্বেদ এটা পারি না আমরা, শুরুতে বুঝালাম যে রি থাকলে এই ঋগ, তারপর কি বেদ। এখন তোমরা বলতে পারো ভাই এটা দ্বিত্ব হলো না কেন? এটা দ্বিত্ব হবে না, এটা সংস্কৃত নিয়মে হয়েছে তাই। হ্যাঁ, এবার দেখো তো যজ্ঞ। মনে রেখো, আমরা জানি যে এটার আগে যদি একটা অধ্বনি থাকে, সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। এবং এটাও তোমার মাথায় রাখতে হবে যে এটা নেগেটিভ যাতে না হয়। তো যোগ্য মানে তো পূজা করে, এটা নেগেটিভ কিছু না। তাহলে এটা কি হবে? এটার উচ্চারণ ওকার যুক্ত হবে, যোগ গো। এটা এই শব্দটা তোমরা অপরিচিতাই পাইছিলা, দক্ষ যোগ্য। এবার দেখো তো, এটা পারার কথা না? সভ্য, কারণ ভয়ের দ্বিত্ব তো ব আর ভ, সভ্য ডান। এটা আমরা করে আসছি। সর্তব্য, এটা কি? এটার উচ্চারণ হচ্ছে সোর তোব ব। কও হইছে? হুম, সরি, এটা তো খেয়ালই করিনি আমি। সর্তব্য এটা আগেই করছি আমরা। ওকে, এটা ভবিষ্যৎ, ভো, এটাও তো ডান, ভবিষ্যৎ ডান না? দেখো জানি, এটা আমরা জানি ডান, এটা আমরা জানি ডান, এটা আমরা জানি ডান, এইটা আমরা জানি ডান, এইটা আমরা জানি ডান। জানি না কোনটা? অদ্বিতীয়। এইটা দেখো বফলা মাঝে থাকলে দ্বিত্ব হয় না? তাহলে এটার উচ্চারণটা কি হবে? অদ দি তি ও। এখন তোমরা বলতে পারো ভাই রস্বইকার থাকার পরেও এটা ও কেন হলো না? কারণ এটা নেতিবাচক, যে দ্বিতীয় কেউ নাই, অদ্বিতীয়, দ্বিতীয় হয় না। নেতিবাচক শব্দে অ এর উচ্চারণটা থেকে যায়। এবার দেখো তো সহস্র, স স স, তারপর কি বলি? হোস, হোস, নট হোস, সহস্র, সহস্র। জ্ঞাপন, এটা তো পারার কথা, আগের থেকেই পারো তোমরা। জ্ঞাপন, জ্ঞাপন। দেখছো এই ডান, এটা ডান না? এই ডান, এটা ডান না? গণিত ইজি, গো নিত। এটা কি দিছে বাংলার মধ্যে? গণিত। এটা হবে চলন্ত, এটা কি হবে? চলন্ত। তাহলে চলন্তের উচ্চারণটা করো তো, চ, তারপরে আমরা বলি লোন, চলন, তারপর আমরা বলি তো, চলন্ত। এটা কি? এটা কি কিছু হইছে? বিদ্যান, দ দুইটা হবে কারণ বফলা আছে। তাহলে বিদ, বিদ, তারপরে দান, বিদ্যান। সিম্পল। লাবণ্য, পারার কথা না? লা, ফার্স্টে দাও লা, তারপর কি বলি বলো তো? বন, লাবণ, তারপর কি বলি? ন, লাবণ্য। লক্ষণ, লক, এই দেখো লক, তারপর কি? খন। ওকে, লক্ষণ। বলতে পারো মফলা তো আছে, দ্বিত্ব কেন হলো না? ও তো আগে থেকেই, খিও তো আগে থেকেই দ্বিত্ব, ক আর খ। তো এই মফলার জন্য এখানে চন্দ্রবিন্দু আসছে, এই। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ক্ষীয় থাকার পরও এটা ওকার যুক্ত কেন হলো না? কারণ এখানে একা ক্ষীয়র কাজ হইতেছে না, ক্ষীয় তো মফলার সাথে আছে। তাহলে দেখো এটা তো ইজি, নদী, অবিনাশী, যে বিনাশ করা যায় না, নেতিবাচক। তার মানে এই অয়ের উচ্চারণ অয়ের মতোই হবে। এটা প্রভাত, পক্ষ, এটা কি? এটা ইম্পর্টেন্ট, এটার উচ্চারণটা কি বলতো? বিশে, বিশে সজ্ঞ, বিশে সজ্ঞ। দেখছো কমন, এখন আর কিছু করা লাগবে না, তোমরা খালি এটা রিভিশন দিবা বাসায়। এটা কি? প্রেতাত্মা ডান, সংবাদপত্র পারি, আবৃত্তি পারি, হ্যাঁ, ঐশ্বর্যবান পারি, ঐশ্বর্যবান, উদ্যোগ ডান, বিজ্ঞান ডান, পদ্ম ডান, একাডেমি ডান, ব্রাহ্মণ ডান, আহ্বান ডান। এটা কি? এইটা কি হবে কে বলতে পারবা? অতঃপর, অ
তোপ পর, অতঃপর, ডান। তাহলে এখন আর অজানা তোমাদের কিছুই নাই, বুঝছো? এখন সবই তোমরা পারবা, এখন সবই তোমরা পারবা। যেমন দেখো, এটা কি? বিবাহ, এটা তো আমরা জানি, বিবাহ। এইটা কি? ডান, ডান না? এটা হবে শ্রাবণ, ডান। অসীম, ডান। এটা কি? পর্যন্ত, এটা তো বহুত আগে শেষ করছি। এটা কি? স্বরাজ, স্বরাজ। ওকে। এটা কি? পথবাসী, ওই যে মেঘমালা হয়েছিল, এটা হবে পথবাসী। তার মানে নর্মালি উচ্চারণ করলে পথ উচ্চারণ কিন্তু পথ, বাট যখন এরা সমাসবদ্ধ হয় তখন এটার উচ্চারণ ওকারযুক্ত, মানে মধ্য ও রূপে আসে, পথবাসী, পথবাসী। এইটা ব্যা, ব্যা ক রোন, ব্যাকরণ, ব্যাকরণ না কিন্তু, ব্যাকরণ। আচ্ছা, তো দেখো, উদ্বেগ, অ্যাকচুয়ালি এটার উচ্চারণটা আসবে এরকম, উদ্বেগ। হ্যাঁ, শব্দটা এরকম। তো তোমরা বলতে পারো ভাই এটা উদ্বেগ হবে না? না। কেন? কারণ এইটা উপসর্গ যুক্ত গঠিত শব্দ, উদ্বেগ। এই কারণে এটার উচ্চারণটা এমনই আসবে, উদ্বেগ। হ্যাঁ, এরকম আরেকটা আসতে পারে যে উদ্বাস্তু। এখন তোমরা অনেকে বলতে পারো এটার উচ্চারণ উদ্বাস্তু না, কারণ এটা উপসর্গ যোগে গঠিত শব্দ, উদ যোগ বাস্তু। ঠিক আছে, তাই এটার উচ্চারণ উদ্বাস্তু এরকম হবে, উদ্বাস্তু এরকম হবে। স্মরণীয়, ডান। দ্রষ্টব্য, ডান। ঐতিহাসিক, ডান। ঔপন্যাসিক কি হবে বলতো? ও, হ্যাঁ, ও, তারপর কি? পন, ঔপন, তারপর কি? না, তারপর কি? শিখ, ঔপন্যাসিক, এটা তো ডান। আহ্বান, প্রতিজ্ঞা, পারার কথা না? এই যে হ্যাঁ, তারপর কি? প্রতিজ্ঞা। ব্যতিক্রম, পারার কথা না? এটা তো বহুত আগেই শেষ, ডান, সাজেশনেই আছে। এবার দেখো তো, পদ্ম, ডান। আহ্বান, ডান। এইটা নিয়ে একটু ডিফিকাল্টিস থাকে, অনেক বইতে দেখবা এভাবে লেখা, হৃদয়। হ্যাঁ, অনেক বইতে দেখবা আবার এভাবে লেখা, হৃদয়। অ্যাকচুয়ালি কারেক্ট কোনটা? অ্যাকচুয়ালি এই শব্দটার উচ্চারণটা কি জানো? হৃদয়। এই শব্দটার উচ্চারণ কোনটা? এই শব্দটার উচ্চারণ হচ্ছে হৃদয়, হৃদয়। এমনি উচ্চারণ করি আমরা, কিন্তু অনেক জায়গায় সমাধানে দেখবা এই দুইটা ইউজ করা আছে। বিশেষ করে বেশিরভাগ ইউজ করা হচ্ছে এইটা, হৃদয়। অনেকে উচ্চারণ করে এটা হৃদয়, হৃদয়। তো সেই ক্ষেত্রে এইটা বেশি গ্রহণযোগ্য হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার মতে এটা হওয়া উচিত হচ্ছে এই হৃদয়, হৃদয়। এভাবেই আমরা উচ্চারণ করি। ও আর অনুস্বার কখন বসে? নর্মালি ও এর তো উচ্চারিত রূপ থাকে না, ও এর পরিবর্তে, সরি, অনুস্বারের তো উচ্চারিত রূপ থাকে না, অনুস্বারের পরিবর্তে আমরা ও বসাই। বুঝতে পারছো? যেমন সংবাদপত্র, সংবাদ। হ্যাঁ, এখানে আসো, তাহলে এটা কি হবে? এটার তো উচ্চারিত রূপ নাই হিসাবে, তাহলে এটার উচ্চারিত রূপ আসে এরকম, সংবাদ। ওকে। ঐতিহ্য, এটা পারার কথা না? এটা জ আর ঝয়ের মতো হবে, ওই। হ্যাঁ, ওই। তারপর কি? তিজ, ঐতিহ্য। তারপর কি? ঝ, ঐতিহ্য। এটাও পারি। এটা কি হবে? মসৃণ, মসৃণ। ওকে। যার বই আছে তার টেস্ট পেপারের দরকার নেই। শ্রাবণ, শ্রাবণ মেঘের দিনে, এটা তো ডান। হ্যাঁ, ডান। সব কমন জিনিস ঘুরে ফিরে আসবে, সব করাইতেছি না তোমাদের। এটা কি? পর্যন্ত, জানি আমরা। মধ্যাহ্ন, এটাও করাইছি বহুত আগে। জিহ্বা, এটার উচ্চারণ কি? এটা কি প্রশ্ন করছে দেখো? দেখা। হ্যাঁ, দেখা, এই প্রশ্নটা করছে। দেখা কোন বোর্ড? এটা দিনাজপুর। ধন্যবাদ, জানি। জয়ধ্বনি, জানি। স্মৃতিটা কি হবে দেখো তো? প্রথমে মফলা আছে, প্রথমে মফলা থাকলে হয় না কিছু, তাহলে স্মৃতি, মফলার কারণে এখানে একটা চন্দ্রবিন্দু আসবে। এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণ এক, এক, ডান। দেখো তো, ব্যতীত পারি আমরা, সন্ধ্যা পারি আমরা, দক্ষ এটাও পারি। এটা নতুন কি? মৃন্ময়, নয়ের সাথে ম থাকলে তো ময়ের উচ্চারণটা থাকে, তাহলে মৃন, তারপর কি? ময়। ওকে। শাশ্বত, কারণ এই যে বফলার জন্য দিতে হবে শ্বাস, ফার্স্টে কি? শ্বাস। হ্যাঁ, শাশ্বত, শাশ্বত। ওকে, শাশ্বত। কন্যা, যুগ্ম, এটা তো আরো ইজি, গয়ের সাথে ম থাকলে উচ্চারণটা থেকে যায় ময়ের। যুগ্ম, এই যে শেষ দেখো, এখন খালি আমি মিলাই দিতেছি। যুগ্ম, বুঝানোর তো কিছু নাই।
অজ্ঞান। হ্যাঁ, কেউ বলবে অজ্ঞান না, কারণ এর নেতিবাচক, জ্ঞান নাই। তাহলে কি হবে? অজ্ঞান, অজ্ঞান, তাই না? শেষ। অভিমান, ইজি, ভেরি ইজি, এটা হবে অভি, অভি, তারপর কি? মান। একাডেমি, ডান। অদ্বিতীয় হইছে, দক্ষ হইছে, এটার উচ্চারণটা কি? ব্যবধান, ব্যবধান, ব্যবধান। এটা কি? পদ্য, পারি। মর্যাদা, পারি। কবিতা, পারি। ওকে, এগুলা দেখো তো সব কমন না? চর্যাপদ, রাষ্ট্রপতি, প্রত্যাশা, এটা কি হবে বলতো? প্রত, হ্যাঁ, প্রত্যাশা। আর 10টা মিনিট দাও আমারে। সংবাদপত্র, পারি। তন্নি, এটা পারার কথা না? তন্নি, হ্যাঁ। চিত্রকল্প, এটা একটু নতুন। চিত্র, চিত্র, ওকে। তারপর কি? কল্প, চিত্রকল্প। অন্য, এরা কি প্রশ্ন করছে রে? অন্য, হ্যাঁ, অন্য, এইটা কি? উদ্বেগ, এটা তোমাদের দেখাইলাম না? উদ্বেগ, পারি। পরেরটা দেখো তো, এইটা কিন্তু টাফ। আমরা কি বলি? সত্তর বলি না? না সত্তর বলি? সত্তর বলি কিন্তু। তাহলে উনো, ফার্স্টে লেখো উনো, উনো, সত্তর, সত্তর, ডান। সৌন্দর্য, কি হবে? সৌন, সৌন্দর্য। অন্নপূর্ণা, অন্ন, অন্ন, পুর, না। এক হবে, এক হবে। ঊনসত্তর, আমি তোর দেই নাই। ও, থ্যাংক ইউ। এবার দেখো তো, আসক্তি, 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 ওকে। প্রজাপতি, এটা কে না পারে বলো তো? প্রজাপতি, দেখছো আমিও পারি। হিতৈষী, ফার্স্টে লিখবো হি, হ্যাঁ। ওইকার থাকলে তৈ, ও ই হয়, তাই তো? এই যে হি তৈ, এই যে হি তৈ সি, হি তৈ সি, এটা তো ডান। বিশেষজ্ঞ, ডান। নদী, কি সোজা। ছাত্র, কি সোজা। আহায় রে, অক্ষর, এটা কি সোজা, অক্ষর। অবিশ্বাস, বহুত আগে বুঝাইছি তোমাদের বফলার নিয়মে। ঐকতান, ডান। স্মরণীয়, এটা কে না পারে? গ্রাহ্য, হ্যাঁ, গ্রাহ্য, কে না পারে? উদা হরণ, হরণ আর কি। উদা হরণ, কে না পারে এটা? এখন দেখছো বোর্ড সব একই কোয়েশ্চেন, দেখো একই কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন। ব্রাহ্মণ, একই কোয়েশ্চেন। নবজাত, এইটা একটু টাফ। নবজাত, জাত, জাত না কিন্তু, দুগ্ধ জাত, ক্রিয়া জাত। আচ্ছা, এটাও জানি, এটাও জানি। আহ্বান আর ইতঃপূর্বে, ইতঃপূর্বে। ঐকতান জানি, বিজ্ঞান জানি, ঔপন্যাসিক জানি, ছাত্র জানি, অসীম জানি, প্রধান জানি, পরীক্ষা জানি, কবি জানি। এটা কোন বোর্ড? এটা বলে কুমিল্লা বোর্ড। এটা বিশ্বাস হয়? ও আচ্ছা, এটা কুমিল্লা না, এটা কুমিল্পা বোর্ড। এটা তোমাদের তানজিম ভাই টাইপ করছে এবং ও কুমিল্লা বোর্ডে লিখছে কুমিল্লা বোর্ড। স্বাভাবিক, এই কারণে বোর্ডের কোয়েশ্চেন এত সোজা। এবার দেখো তো, উল্লাস, এটা তো আরো ইজি। উল্লাস, হ্যাঁ। ঐকতান জানি, একতান না, ঐকতান। আবশ্যক, এটাও জানি, বহুত আগে করছি। চিহ্নিত, 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 হ্যাঁ, চিহ্নিত। স্বাগত জানি, প্রণীত জানি, ব্যতীত জানি, নক্ষত্র জানি। ভেরি গুড মহুয়া, প্রজাপতি, হিতৈষী, ভেরি গুড। এটা কি কোয়েশ্চেন করছে রে? তোমাদের টাইমে কঠিন হবে না, তুমি গ্যারান্টি নাও না। গ্যারান্টি নেওয়াটা আবার একটু ইয়েতে চলে যাবে, ভবিষ্যৎবাণীতে চলে যাবে। ওটা করতেও চাই না, ইজি হবে।
কয়টা কোয়েশ্চেন করানো হয়েছে জানো, আমি একটু পরে বলে দিতেছি। দেখো, পর্যন্ত জানি, বিজ্ঞাপন জানি, অধ্যক্ষ জানি, ব্যতিক্রম জানি, এইটা একটু নতুন, গণতন্ত্র, তন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র দিও না কিন্তু আবার, গণতন্ত্র। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো তো, দুঃখ জানি, অসহ্য, তারপর কি বলি আমরা, সহ্য, অসহ্য, এটাও জানি কারণ হয় জফলা, গ্রহণ, এটাও জানি আমরা। ঐশ্বর্য, আবৃত্তি, প্রেতাত্মা, হ্যাঁ প্রেতাত্মা, দ্রষ্টব্য, উপমা, এটা নতুন, উপমা, প্রশ্ন বা প্রশ্ন, দক্ষ, আর এটা কি, হিংস্র, তাই না, হিংস্র, হিংস্র, শেষ। তাহলে আশ্রম পারি, ভবিষ্যৎ পারি, বিজ্ঞপ্তি পারি, পুনঃ পুনঃ, আবৃত্তি, ব্রাহ্মণ, বৈসাদৃশ্য, এইটা মনে হয় করাই দিতে হবে নাকি, হ্যাঁ বৈসাদৃশ্য, এটা কি করাই দিব না, আর কিছু করানো লাগবে তোমাদের? আমার তো মনে হয় না আর কিছু করানোর দরকার আছে। হ্যাঁ, করানোর দরকার আছে। কে রে, দূরে বরিশাল? এটা তো বরিশাল বোর্ড না রে, এটা মনে হয় অন্য কোনো বোর্ড। আচ্ছা যাই হোক, এটা মনে হয় 19-এর গুলা। আচ্ছা ওকে, এটা মনে হয় 19-এর গুলা। যাই হোক, 19-এর গুলা করতে হবে না, মানে আমি করাইতেছি না এখন। আর এই তো, তাহলে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো, বাকিগুলো প্র্যাকটিস করে দিতে পারবা না। আর এই যে পার্টটা, উচ্চারণের এই পার্টটা, এইটার উপরে তোমাদের আমি ভিডিওটা দিয়ে দিব না। হ্যাঁ, কারণ এটাতে তোমাদের আশা আগ্রহ কম, তারপরও এখানে তো আমি তো আর বাদ দিয়ে পড়াইতে পারি না। আমি যদিও তোমাদের উচ্চারণ থেকে যা যা আসবে বিশেষ করে একটু বলে দিই। অধ্বনি, এ ধ্বনি, বফলা মফলা, 4টা কোয়েশ্চেন খুব ভালো মতো পড়তে হবে। অধ্বনির মধ্যে আদ্য, মধ্য, অন্ত, এ ধ্বনির ভিতরে এর সংবৃত বিবৃত, বফলা মফলা, এই 4টা কোয়েশ্চেন যদি ঠিক মতো পড়ে যেতে পারো, রিটেন অ্যান্সার করতে পারবা। তো রিটেনটা অনেকে বাদ দিবে, তো ওইটার উপরে আমি একটা ভিডিও দিয়ে দিব না তোমাদের, 45 মিনিট কিংবা 1 ঘন্টার। তো আজকে যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসটার মাধ্যমে তোমাদের খুঁটিনাটি, এই 2 বছরের যে খুঁটিনাটি পড়াটা আই হোপ হয়েছে। আর যারা একান্তই বুঝতে পারো না, অবশ্যই জানাবা, তাদেরকে নিয়েও কাজ করা লাগবে, তাদেরকে তো ছেড়ে দিতে পারবো না। তো এই পর্যন্তই থাকলো ক্লাসটা। আগামী দিন বানানের সাথে উপসর্গটা পড়াইতে হবে, ঠিক আছে? বই না রে, বই, বই হবে, বই। বয় না, বই, বই। এভাবে করে একটু প্র্যাকটিস করে আমাদের যা দরকার আমরা তাই করার চেষ্টা করব। আশা করি ক্লাসটা ভালো লাগছে। আবার সত্যি কথা বলতে সবার মন রাখাটা সম্ভব না, হয়তোবা অনেকে আরো বেশি আশা করেছিল আরো ডিটেইলে পড়ানো উচিত। আরো ডিটেইলে পড়াইলে হয় বলো, একটু কষ্ট হয়ে যায় না? আরো ডিটেইলে পড়াইলে তোমাদের অনেক বড় হয়ে যাবে। তারপরও যারা চাও আরো ডিটেইলে পড়তে, অবশ্যই চাবা, চাইলেই তো পাওয়া যায়। তোমরা আর্কাইভ বলতে পারো, দেখতে পারো একটু, যাদের খুঁটিনাটি বেসিকে প্রবলেম আছে তারা দেখে রাখতে পারো। এবং রিটেনের জন্য যে ক্লাসটা দিব সেই ক্লাসটা দেখো, চেষ্টা করব কালকের মধ্যে দেওয়ার, বাট নাও দিতে পারি কালকের মধ্যে যদি একটু টাইম শিডিউল পাওয়া যায়। তবে ওই ক্লাসটা দেখলেও অনেক কিছু ক্লিয়ার হবে, তোমরা দেখে ফেলো। বাট যাদের প্রিপারেশনটা ভালো, এই ক্লাসের মাধ্যমে প্রথম যে কয়টা করানো হয়েছে না, এবং ঢাকা 2025 সাল 24 সাল, 2025-এর 8 নং 72টা, 2024-এরও 72টা, তার মানে 144টা, আর তার আগে আরো 50টা, প্রায় 200টা শব্দ কমন তো আছে। দেখা যাবে যে 120টা বা 130টা শব্দ যদি করতে পারো, এইগুলাই পরীক্ষায় 100তে 100 কমন, 100%। ঠিক আছে, এই তো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তাহলে। আগামী ফার্স্ট পেপার কি পরে হবে না, মিলাই মিলাই করাবো। আগামী এই প্রথম 2 দিন একটু ব্যস্ততাই ছিলাম, এই কারণে ফার্স্ট পেপার ধরার কথা ভাবি নাই। সেকেন্ড পেপারটাই ধরার, কারণ কন্টেন্ট রেডি ছিল। তো আগামী দিন বানান এবং উপসর্গ পড়াবো, মানে শনিবার। আর তারপরে সপ্তাহে উইক বাই উইক যাই তো আমরা। তো পরের সপ্তাহে ইনশাল্লাহ ফার্স্ট পেপারে আসবো আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে।
আগামী দিন। আসসালামু আলাইকুম।